কিছু ঘটনা রয়েছে এবং আজকে আমাদের অতিথিরা যে সমস্ত ঘটনা নিয়ে আসছেন তার মধ্যে আমি সেই ঘটনাগুলোতে পরে আসছি। অনেকেই আছেন এখানে যারা নিজেরা এসে সরাসরি এখানে আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন। আমি সেরকম একটা ঘটনায় এখন যাব এবং সেরকম একটা ঘটনায় আপনাদেরকে সেই ঘটনা দিয়ে আজকে শুরু করতে চাই। আমাকে লিখছেন, আমি পিয়াস, আমি তানুর রাজশাহী থেকে লিখছি। আশা করছি আপনি ভালোই আছেন। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা আমার দাদুর কাছ থেকে শোনা এবং দাদুর সঙ্গে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা। সে অনেকদিন আগের কথা। দাদু তখন যুবক, সবেমাত্র বিয়ে করেছেন। পূর্বে বলে রাখি, আমার দাদু ছিলেন একটু বেশি ডানপিটে, রসিক এবং অভিনেতা, আলকার দলে অভিনয় করতেন, এখনো করেন। আমার দাদুর সাথে যদি আপনি একবার গল্প করেন তবে তাকে আর ভুলতে পারবেন না, এমনকি তার সঙ্গে তর্কেও পেরে ওঠা সম্ভব হবে না। তিনি অনেক সুন্দর করে ছন্দ মিলিয়ে মিলিয়ে কথা বলতে পারেন। শুধু তাই না, তিনি ভূতের ব্যাপারে খুব বেশি আগ্রহী। তিনি রাত্রে প্রায়ই পানি দেওয়ার জন্য মাঠে যেতেন। একবার রাতে তিনি মাঠে পানি সেচ দেওয়ার সময় তিনি তার বাথরুম পায় এবং তিনি উঠে দেখলেন যে মাঠের ওপার থেকে একটি আগুনের ফুলকি একবার জ্বলছে আর নিচ্ছে এবং এদিকে আসছে। তিনি সেটাকে পাশ কাটিয়ে চলে যান এবং কিছুক্ষণ পর দাদুর পেছন দিক থেকে আরেক জায়গায় সে আগুন জ্বলতে শুরু করে। তিনি আবার একই কাজ করলে আগুনের ফুলকিও একই কাজ করতে থাকে। অবশেষে তিনি দেখলেন যে সে আগুন একটি মানুষের আকৃতির মতো কিছু একটি মুখ থেকে বের হচ্ছে এবং আস্তে আস্তে মাঠের মধ্যে এক পুকুরের কাছে তাকে নিয়ে যাচ্ছে। তারপর তিনি বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে আসেন এবং এসব ঘটনা তিনি আমাকে বলেন। সেই জন্যই আমার তাকে খুব ভালো লাগে। যাই হোক, মূল ঘটনায় আসে। আমার দাদু পেশায় নরসুন্দর, তার বুঝতেই পারছেন তার কাজ কি। আমাদের গ্রামটি ছিল হাট থেকে অনেক দূরে, যোগাযোগ ব্যবস্থাও খুব একটা ভালো ছিল না। আমাদের গ্রামের কাছে একটা হাট থাকলেও একটু দূরের হাটে গেলে ইনকাম বেশি হতো, কারণ ওইদিকে নাপিতের সংকট ছিল। হাটে যাবার একটা রাস্তা আছে, তবে ওদিক দিয়ে অনেকে ঘুরে যেতে হয়। আর বিলের মধ্য দিয়ে এবং গ্রামের মধ্য দিয়ে একটা রাস্তা আছে যেদিক দিয়ে খুব সহজে এবং কম সময়ে যাওয়া আসা করা যায়। তাদের প্রায়ই সেদিক দিয়ে যাওয়া আসা করতেন। সেদিন ছিল মঙ্গলবার। দাদু হাট করে ফিরছেন সেই বিলের রাস্তা দিয়ে। ও, বলে রাখি, আমার দাদু এখন সাপের বিষ নামানো মন্ত্র শিখেছেন। যা হোক, দাদু ইতিমধ্যে হাট হতে বাড়ি ফেরার অর্ধেকের বেশি রাস্তা শেষ করে ফেলেছেন। দাদুর কাছে খুর কাঁচির ব্যাগ এবং একটি ছাতা। ছাতাটাকে ব্যাগের হাতলের মধ্যে ঢুকিয়ে পিঠে করে মাছ দেখতে আসা মানুষের মতো করে নিয়ে আসছিলেন। কিন্তু এখনো বাড়িতে আসতে তার একটি বিল পার হতে হবে, যেখানে প্রায় ভৌতিক কিছু না কিছু ঘটে। তবে দাদুর সেসব রাস্তা খুবই পরিচিত, তাই তিনি কিছু না ভেবে সেদিক দিয়ে আসতে শুরু করলেন। চারিদিকে চাঁদের আলো। তবে সেদিন পূর্ণিমা ছিল কিনা দাদুর মনে নেই, তবে চারিদিকে সবই আবছা আবছা দেখা যাচ্ছে। তিনি আসছেন সেই মর্মান্তিক জায়গা আর কিছু দূর। হঠাৎ তিনি অনুভব করলেন তার পায়ের সঙ্গে কিছু একটা বেঁধে রেখে যাচ্ছে এবং তাকে মাটিতে ফেলে দেবার চেষ্টা করছে। দাদু নিচের দিকে তাকিয়ে দেখলেন একটি বিড়ালের মতো কিছু। তা দেখে দাদুর খুব রাগ হলো। তিনি তৎক্ষণাৎ সেই বিড়ালটিকে সজোরে একটা লাথি মারলেন। অবাক কাণ্ড, বিড়ালটি এক শটে গিয়ে পড়ল বাড়ির খাড়ির মধ্যে। অথচ একটা বিড়ালকে লাথি মেরে দাদু অত দূরে কখনো দিতে পারবেন না বা সম্ভব ছিল না। দাদু তখন একটু ভাবলেন, আমি এত আসতে মারলাম আর এত দূরে গিয়ে পড়লো। তারপর দাদু এক আইল ঘুরতে দেখলেন তার সামনে একটা কুকুর না বড় জিহ্বা বের করে ঘেউ ঘেউ করছে। তবে কুকুরটি সাধারণ কুকুরের মতো না। তখন দাদুর মনে পড়ল তিনি কোথায় দাঁড়িয়ে আছেন এবং তিনি কি ভুল করেছেন। তবে তিনি খুব একটা ভয় পাননি। তিনি চিন্তা করলেন তাকে বাড়ি যেতে হবে এবং সেটা যেভাবেই হোক। তাই তিনি ব্যাগটি হাতে নিলেন এবং ছাতাটা ফুটিয়ে সামনে ধরলেন যেন কিছু না দেখতে পারেন। এভাবে তিনি আরেক আইল ঘুরতেন। ছাতাটা একটু কাত করে দেখলেন একটা শিয়াল। সেই শিয়ালটাও সাধারণ শিয়াল না, তবুও তিনি এগিয়ে যাচ্ছেন। হঠাৎ তিনি শুনতে পেলেন ঘোড়ার খুরের আওয়াজ। কি যেন ঘোড়ায় চড়ে দাদুর দিকে আসছে এবং আচমকা সেটা দাদুর মাথার ওপর দিয়ে চলে গেল।
দাদু সেটা বুঝতে পেরে ছাতাটা মাথার উপর ধরে বসে পড়লেন। তিনি প্রায় আমাদের গ্রামের কাছাকাছি একটা আম বাগানের কাছে চলে এসেছেন। দাদু সেই আম বাগানের কাছে আসতেই হঠাৎ আম বাগানের গাছের ওপর ঝড় শুরু হলো। মনে হচ্ছে যেন আম গাছ উপরে এসে দাদুর গায়ে পড়বে। দাদু বেগতিক দেখে ছাতা বন্ধ করলেন। সেই আম বাগানের কিছু দূরেই দাদুর এক পরিচিত বন্ধুর বাড়ি। দাদু হাত মারলেন, এই মাছ একটু বের হয়ে আয় তো। কিছুক্ষণ পর ইমাজ বের হয়ে এলো। সে জিজ্ঞাসা করলো, এই তুই কে রে এত রাতে? দাদু বললো, আমি নিমাই, তাড়াতাড়ি লাইটটা মার। অবাক কাণ্ড, লোকটি লাইট মারার সঙ্গে সঙ্গে সব ঝড় বন্ধ হয়ে গেল এবং একটি নিয়মিত রাতের মতো সব নিস্তব্ধ এবং ঝিঝি পোকা ডাকছে চারিদিকে। দাদু লোকটির কাছে এলেন, কিন্তু কিছু বললেন না। তার সঙ্গে কুশল বিনিময় করে বাড়িতে চলে এলেন। বাড়িতে এসে তিনি দিদিমাকেও কিছু বললেন না। খেলেন মাছ দিয়ে ভাত। তারপর থেকে শুরু হলো আসল ঘটনা। দাদু শুয়ে আছেন, হঠাৎ মনে হয় কেউ এসে তার গলা টিপে ধরছে। তখন দাদু তাড়াতাড়ি গা ছাড়া দিয়ে উঠে বসেন। আবার পুকুরে গোসল করতে গিয়ে কেবল মাথা ডুবেছেন, তখন মনে হচ্ছে কিভাবে তার মাথাটা ঠেসে পড়ছে পানির ভেতর। তখন তিনি তাড়াতাড়ি করে উঠে পড়েন। আবার মাজা নিচু করে জমিতে ধান লাগাচ্ছেন, মনে হচ্ছে কে যেন ঠেসে ধরছে তাকে। এভাবে তিনি দিন দিন শুকিয়ে যেতে লাগলেন। তিনি কখনো কাউকে কিছু বলেননি। একদিন দাদুর মা অর্থাৎ আমার বড় মা দাদুকে জিজ্ঞাসা করলেন দাদু কিছু হয়েছে কিনা বা তিনি ভয় করছেন কিনা। দাদু তখন সব ঘটনা বড় মাকে খুলে বললেন। বড় মা আশ্চর্য হয়ে বললেন, তুই এখন আমাকে বলিসনি কেন? তাই তিনি দাদুকে গ্রামের আমাদের পাশের বাড়ির এক কবিরাজের কাছে নিয়ে গেলেন। কথিত আছে সেই কবিরাজ একদিনের জন্য মরা গরু তাজা করে দিতে পারতেন। তিনি নাকি সরিষা করে পড়িও নামাতে পারতেন। যা হোক, তার কাছে দাদুকে নিয়ে যাওয়া হলো। দাদু তাকেও সব ঘটনা খুলে বললেন। তখন কবিরাজ দাদুকে একটি পিতলের বালতিতে কুয়া থেকে তোলা ঢেউ না লাগায় স্থির পানি নিয়ে আসতে বললেন। যথারীতি সেই অবস্থায় সেইভাবে ব্যবস্থা করা হলো। তারপর দাদুকে বসিয়ে তার সামনে সেই পানি ভর্তি পিতলের বালতিটি রাখা হলো। যখনই কবিরাজ মন্ত্র পড়া শুরু করলেন, বালতির টাং টাং আওয়াজ হতে লাগলো। মনে হলো কি যেন এসে বালতিতে শক্ত কিছু দিয়ে বালতিটিতে আঘাত করছে। তারপর তিনি সূরা পড়লেন এবং সেই আওয়াজ থামল। সেই কবিরাজ পরে দাদুকে এবং বড় মাকে বলেছিলেন এই ছেলেকে আর 15 দিন পর বাঁচানো সম্ভব হতো না। তারপর দাদু আর কখনো সাপের বিষ নামানোর মন্ত্রের কথা মুখে আনেননি। আজ এ পর্যন্তই। আমার তার সাথে আরো অনেক ভৌতিক কিছু ঘটনা ঘটেছে। আজ পর্যন্ত তার সাথে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। এই হলো আমার সত্যি গল্প। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পড়ে শোনাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ। অন্তে পিয়াস কুমার, নাট্যকলা ও সঙ্গীত বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো আমরা এই ঘটনাটি পড়ে ফেললাম। ইন দ্য মিন টাইম আপনাদের SMS এসছে আমি জানি, এবং আপনারা যদি আমাদের SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমি দেখতে পাচ্ছি নাবিলা, তিনি তার বড় আপুর সাথে ভূত FM শুনছেন। শুধু আমাদের SMS করেছেন, জিজ্ঞেস করেছেন যে কেমন আছেন। আমি ভালো আছি এবং সবসময় ভালো হলে। আর তিনি বলছেন তার ভূতের ঘটনা জানা আছে। ভূতের ঘটনা যদি জানা থাকে তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখে নিন এবং আমাদের সেখানে ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofuturk.fm, which is bhwtfm@radioforti.fm। উজ্জ্বল গাজীপুর থেকে আমাদের লিখেছেন যে ভূত এফএমটা আজ অনেক ভয়ের। এছাড়া আমাদেরকে টিপু SMS করেছেন আরিফ ময়মনসিং থেকে, এবং তিনি বলছেন যে তার ভাই সেলিম, এবং তিনি বলছেন যে সম্ভবত সেলিম এখানে উপস্থিত আছেন সেটা জানিয়েছেন। ইলিয়াস আমাকে SMS করছেন। এছাড়া SMS করেছেন মাসুম, SMS করেছেন আমাকে দিশান চিটাগাং থেকে। যাই হোক, আপনারা যারা SMS করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা জিনিস সবাইকে আজকে একটু বলবো, সবাই সেটা করে দেখতে পারেন। যারা অতিরিক্ত সাহসী বা প্রচন্ড সাহস আছে বলে দাবি করে থাকেন তাদেরকে একটা ছোট্ট কাজ করতে বলবো। এই কাজটা করে দেখবেন, যদি ভূত FM শোনার পরে যদি সত্যি কেউ সাহসী থাকেন আসলে, সেটা হচ্ছে যে আপনি চাইলে কোনো সময় ট্রাই করতে পারেন, দিনে বা রাতে যে কোনো সময় আপনার ইচ্ছা হলে। অনেকক্ষণ মানুষজন নিজেকে দেখেও ভয় পায়, এটা কিন্তু মাঝে মাঝে ঘটে। আপনি যদি অনেকক্ষণ পর্যন্ত আপনার যে বাথরুম আছে সেই বাথরুমের আয়নার দিকে তাকিয়ে থাকেন, অনেকক্ষণ পর্যন্ত নিজেকে দেখেন, একসময় কিন্তু নিজেকে দেখে ভয় লাগে। বিশেষ করে রাতের দিকে এই ঘটনাটা বেশি ঘটে। নিজের চেহারাটা কিন্তু কম যেন একটু উদ্ভট টাইপের লাগে, নিজের চেহারাটাই বেশ ভয়ঙ্কর লাগে। সাহসী হলে শুধু করবেন, সাহসী না হলে করার একেবারেই কোনো দরকার নেই। যাই হোক, আমরা চলে যাব ঘটনায়, এবং আমাদের সঙ্গে আজকে গেস্ট উপস্থিত আছেন এখানে।
আমরা সরাসরি চলে যাব তার কাছে এবং আমাদের প্রথম গেস্টের কাছে। তিনি তার ঘটনা শোনাবেন আপনাদেরকে। আপনার নামটা একটু বলবেন প্লিজ। হ্যালো লিসনার, আমি সোনারামন অনন্ত। আমি এসেছি ঢাকা সোনারকা থেকে। ওকে, সো সোনারমন অনন্তর একটা ব্যাপার বলবো যে আমাদের তো রেগুলার অনেক গেস্ট আসেন, তো অনন্তর ঘটনাগুলো আমার কাছে যেটা মনে হচ্ছে একটু অন্যরকম। মানে আমি সাধারণত কিন্তু এই কথাটা কোনো সময় বলি না যে আজকের ঘটনাগুলো একটু অন্যরকম, না, ওনার ঘটনাগুলো সত্যি একটু অন্যরকম। তো আমরা তাকে বলবো তার ঘটনা শুরু করার জন্য। অনন্ত। আমি আজ যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার চাচার সাথে ঘটে চলতে। ঘটনাটি 90 সালের মাঝামাঝির দিকে কোনো একটি সময়ের। আমার চাচা তখন একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি নিয়েছে। আমার চাচা ব্যাচেলার থাকতে সমস্যা হয়ে বলে আমার চাচিকে দেশ থেকে ঢাকায় নিয়ে আসে। তো চাচিকে আনার পর নতুন একটি বাসার প্রয়োজন হয়। তো অনেক খোঁজার পর একটি বাসা চাচা পায়। তো বাসাটা প্রথমে বাড়িওয়ালা ভাড়া দিতে চায়নি। কেন চায়নি সেটা বাড়িওয়ালা বলতে চাচ্ছিল না। তো বাড়িওয়ালা বারবার বলছিল যে এটা ভাড়া দেওয়া যাবে না। তো আমার চাচা বলছিল যে প্লিজ স্যার, আমাকে বাসাটা ভাড়া দেন, বাসাটা আমার খুব পছন্দ হয়েছে, তাছাড়া আপনার বাসার কোনো সমস্যা হবে না, আমরা দেখে যাবো বাসাটাকে। তো অনেক রিকোয়েস্টের পর বাড়িওয়ালা ভাড়া দিতে রাজি হলেন। তো নতুন বাসায় মোটামুটি তারা নতুন সংসার শুরু করলেন। আমার চাচা দিনের বেলা অফিস থাকে, তো চাচি সারাদিন বাসার মধ্যে থাকে। তো একদিন আমার চাচি আমার চাচাকে বলে যে আসলে এই বাসাতে থাকা যাবে না। তো চাচা বললেন যে কেন, কি সমস্যা? তো চাচি বললেন যে এই বাসাটা কিন্তু কেমন, অর্থাৎ আমি তো সারাদিন একা একা থাকি, তো আমার মনে হয় যে আমি ছাড়াও কেউ একজন এই বাসার মধ্যে আছে। আমার চাচা বললেন যেমন? চাচি বললেন যে মানে কেউ একজন হাঁটাচলা করলে বা কেউ একজন মানে পেছন দিয়ে নড়াচড়া করলে যেন একটা শব্দ হয় বা যেন একটা আওয়াজ হয়, ঠিক সেরকম মানে কিছু একটা অনুভব করি আমি। তো চাচা বললেন যে এগুলো সব আমার মনে হবে, কারণ তুমি বেশি দেখছিস তো। তাছাড়া দেশ থেকে আসার পর তোমার হয়তো বা এরকম লাগতেই পারে, কারণ দেশে তুমি সবার সাথে ছিলে, অনেক মানুষ দেখেছো, এখানে তো তুমি কাউকে দেখতে পাও না। তো তোমার এরকম এটার সঙ্গে তোমার একাকিত্ব মনে হবে। আমার চাচির কথা চাচা তেমন পাতায় না, তাছাড়া চাচা খুব শিক্ষিত মানুষ ছিলেন, তাই তিনি সব ভূত তেমন একটা বিশ্বাস করতেন। তো একদিন বিকেলবেলা আমার চাচা বসে বই পড়ছেন। তো চাচি হঠাৎ করতে কি যেন খুব আহ, ভয়ানক কিছু থেকে দৌড়ে আসেন। দৌড়ে এসে চাচাকে বলেন যে এদিকে আসো, এদিকে আসো। চাচা বলেন যে কি হয়েছে? তো চাচা বলেন যে এদিকে আসো, তোমাকে একটা জিনিস দেখাবো। তো আমার চাচা বই রেখে চাচির সাথে উঠে গেলেন। তো আগে বলে রাখি বাড়িটার লোকেশনটা আমি একটু ডিটেলস বলে রাখি। সেটা হচ্ছে বাড়িটা হচ্ছে গিয়ে লম্বায় অনেক বড়, অর্থাৎ বাড়ির মাঝে হচ্ছে গিয়ে চাপকল, অর্থাৎ বাড়ির মাঝখানে হচ্ছে গিয়ে একটু খেজুর গাছ আছে, খেজুর গাছের নিচে হচ্ছে চাপকল, তার একটু সামনে গেলে হচ্ছে গিয়ে আপনার তেঁতুল গাছ, তেঁতুল গাছের নিচে হচ্ছে গিয়ে টয়লেট। তো চাচাকে টয়লেটের কাছে নিয়ে বললেন যে এখানে কিছুক্ষণ আগে একটি কাটা হাত দেখতে পেয়েছি। তো চাচা বললো যে কি বলো? তো হ্যাঁ, এখানে আমি কিছুক্ষণ আগে একটা কাটা হাত দেখতে পেয়েছি, সেটা যখন মানুষের হাত না, সেটা দেখে বোঝা গেছে, অর্থাৎ বড় বড় নখ। তো চাচা বললেন যে না, এটা তোমার মনে হয়, এমনটা হতেই পারে না। হ্যাঁ, চাচা বললেন যে না, এই বাড়িতে কিছু একটা আছে, আমি এসে থাকবো না। চাচা বললেন ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি কয়েকদিন গ্রাম বাড়ি থেকে ঘুরে আসো। সম্ভবত তুমি গ্রাম থেকে অনেকদিন এসেছো, তো তো তোমার মনে হচ্ছে অনেক কিছুই জানতে পারে, ভুল ধারণা। তো তুমি কয়েকদিন গ্রামে গিয়ে ঘুরে আসো, তোমার ভালো লাগবে। যাক, চাচা তারপরের দিন গ্রামের বাড়িতে গেলেন। চাচিকে দেখে চাচা তারপরের দিন আবার ব্যাক করলেন ঢাকায়। তো আজ এই বাড়িতে চাচা একাই থাকবে। সারাদিন চাচা বাইরে ছিলেন। সন্ধ্যার দিকে এসে চাচা যখন ঘরে বসে বই পড়ছিলেন, তখন চাচার মনে হলো কি ঘরের সামনে দিয়ে অর্থাৎ কেউ একজন একবার গেল, আবার ব্যাক করলো। তো চাচা প্রথম জিনিসটা মনে ভাবলো। সেকেন্ড টাইম আবার চাচা একই জিনিস দেখলো যে কিছু একটা গেলো, আবার আসলো, অর্থাৎ সেটা মানুষের মতো কিছু একটা। তো চাচা এবার কি করলো, বইটা বন্ধ করে সেদিকে তাকিয়ে গেল কিছুক্ষণ। এবার দেখলো যে কিছুই নেই। চাচা বলে যে সম্পূর্ণ মনে হলো এটা। হ্যাঁ, তো চাচা ঘর থেকে বেরিয়ে কিছুক্ষণ বাইরে ঘুরলো, ঘুরে একটা চায়ের দোকানে বসে চা খেয়ে আবার বাসায় আসলাম। বাসায় এসে এখন খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুমানোর পালা। তো যেহেতু কারেন্ট নাই, তাই হারিকেন একমাত্র ভরসা। হারিকেনটা জ্বালিয়ে চাচা মাথার কাছে রাখলাম এবং একটি ম্যাচ বালিশের নিচে রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। মাঝরাতে হঠাৎ চিৎকার শুনে চাচা ঘুম ভেঙে গেল। সে চিৎকার চাচা সেটা বুঝতে পারলেন না। হ্যাঁ, শুধু বুঝতে পারলেন যে টানিসটা থেকে বেশি একটা চিৎকার মারল। চাচা ঘুম থেকে উঠে একেবারে লাফিয়ে বিছানার মধ্যে বসলেন। কিছুক্ষণ তাকিয়ে রইলেন দরজার দিকে। তারপর দেখলেন যে হারিকেনটা অনেক আগে নিয়ে গেছে, অর্থাৎ তেল নেই সেটাতে।
তারপর চাচা অনুভব করলেন যে ঘরের ভিতর কিছু একটা আছে, অর্থাৎ চাচা ছাড়া যে কেউ একজন ঘরের ভিতর আছে সেটা চাচা বুঝতে পারছে। প্রথমে ভাবেন চাচা এটা হয়তো চোর হবে, চোর টোর কিছু একটা হবে। চাচা ম্যাচ নিয়ে বিছানা থেকে নামলেন, নেমে প্রথমে খাটের নিচ দেখলেন, তারপরে আরো সব জায়গা চেক করে দেখলেন, না কিছুই নেই। এমন সময় চাচা মনে হয়েছে বড্ড তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস পানি খেতে পারলে হয়তো ভালো হতো। চাচা কলসের কাছে গিয়ে দেখেন যে কলসে এক বিন্দু পানি নেই, অর্থাৎ চাচি তো চলে গেছে গতকালকে দেশের বাড়িতে। চাচা সারাদিন ছিল বাইরে, পানি কে আনবে? চাচা ভাবলেন যে কলপার তো কাছেই, অর্থাৎ বাড়ির উঠোনে, এক কাজ করে গিয়ে কল থেকে পানি নিয়ে আসে। দরজাটা খুলতেই ঠান্ডা একটা বাতাসে চাচাকে ধাক্কা মেরে ঘরে প্রবেশ করলো, সে সাথে একটি পচা গন্ধ, তীব্র পচা গন্ধ যেটাকে বলেন। চাচা ঘর থেকে বের হলেন, বাইরে থমথমে অন্ধকার, একবার দুবার করে কলপাড়ের দিকে হেঁটে যাচ্ছেন। এমন সময় চাচার কানে একটা শব্দ ভেসে এলো। শব্দটা হচ্ছে কেউ কল চাপছে। কি চাপবে এত রাতে কল? চাচার মনে প্রশ্ন জাগে, কিন্তু কল কেউ যে একজন যে চাপছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। চাচা আরেকটু এগিয়ে গেলেন, এবার দেখেন যে শব্দটা আরো স্পষ্ট হচ্ছে। তো চাচা একবার দুবার করে প্রায় কলের কাছাকাছি চলে গেলেন। এবার চাচা দেখলেন যে সাদা কি যেন একটা ঝুঁকে, একটা সামনের দিকে ঝুঁকে কল চাপছে। চাচা আরেকটু এগোতেই জিনিসটা স্পষ্ট হয়ে গেল, কোন একটা মেয়ে হবে, লম্বায় অনেক, প্রায় 5 থেকে 6 ফুট, চুলগুলো সামনের দিকে একেবারে ঝুঁকে আছে। সে এক মনে কল চেপে যাচ্ছে, আর নিচের কলসটা থেকে পানি ভরে, অটোমেটিক পানি ভরে পড়ছে, সেদিকে তার খেয়ালই নেই। চাচা একবার দুবার করে কলপাড়ের সামনে গিয়ে দাঁড়ালেন, ভাবেন হয়তো দূরে কেউ হবে, সে এসে পানি নিয়ে যাচ্ছে, পানি নিতে এসেছে। চাচা দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ, সে একই অবস্থা, মেয়েটি কল চাপছে, পানি পড়ছে। একসময় চাচা বিরক্ত হয়ে গেলেন, বিরক্ত হয়ে বললেন, আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার কলের গায়ে পানি পড়ছে? এবার ছায়ামূর্তিটি চাচার দিকে ঘুরে তাকালেন, অর্থাৎ তার সামনের দিকে চুলগুলো সেভাবে ঝুঁকে আছে, তার চেহারা দেখা যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে চাচা দেখলেন যে ছায়ামূর্তিটি হঠাৎ ব্যানিশ হয়ে গেল, অর্থাৎ কলটা অদৃশ্য কেউ চাপছে। একবার উপরে উঠছে, কলের চাপানোর যে টাঙ্গিটা সেটা একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, সেখানে কেউ নেই। চাচারা প্রচন্ড ভয় পেলেন, হাত থেকে কলসটা পড়ে গেল। চাচা এক দৌড়ে নিজের ঘরে প্রবেশ করলেন, দরজা লাগিয়ে বিছানায় উঠে একেবারে ভয়ে কুটিসুদ্ধ হয়ে শুয়ে পড়লেন। This track was downloaded from FusionBD.com. ভাবলেন এটা আমি কি দেখলাম, চোখের ভুল তো হবার কথাই না। চাচার ভয়ে একেবারে গলা একেবারে আড়া শুকিয়ে গেছে। এমন সময় চাচার মনে হলো দরজাটা আস্তে করে খুলে গেল, কেউ একজন ধীরে ধীরে ঘরে প্রবেশ করছে। চাচা এবার আরো ভয় পেলেন, কে আসছে, কে আসছে সে? চাচার ফিরে তাকাবে কিনা ভাবছে, কিন্তু ভয়ের জন্য সে ফিরে তাকাতে পারছে না। চাচা ভয়ে আরো চুপসে গেলেন, জিনিসটা ধীরে ধীরে চাচার কাছে চলে আসছেন। চাচা মাছটা বের করে বারবার হারিকেনটা ধরানোর চেষ্টা করছেন, কিন্তু তেলবিহীন হারিকেনটা আর ধরছে না। চাচা পাগলের মতো একের পর এক মাছের কাছে ধরাতে লাগলেন, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। এক সেকেন্ড দুই সেকেন্ড পর মাছের কাছে আবার মিলে যাচ্ছে। এবার জিনিসটা যে চাচার পাশে ভাবে শুয়ে পড়ল। চাচা ঠান্ডা একটা কিছু স্পর্শ অনুভূতি হলো। চাচা খুঁড়ে তাকাবে কিনা ভাবছে, মাছের কাছে শেষ হয়ে গেল। একসময় মনে হলো যে জিনিসটা চাচার পাশে আছে সেটা ধীরে ধীরে চাচার সাথে আরো একত্রিত করছে। একসময় তার একটা হাত এসে পড়ে চাচার উপরে। চাচা এবার ঘুরে তাকালেন, দেখলেন যে জিনিসটাকে চাচা কলপাড়ের সামনে দেখেছেন সেই মেয়েটি চাচার সামনে শুয়ে আছে, অর্থাৎ তার চুলগুলো ঠিক আগের মতো সামনের দিকে ঠিক শেয়ারের উপরে আছে, তার চেহারা দেখা যাচ্ছে না। চাচা মনের ভুলভাবে সেটাকে ছুঁয়ে দেখার জন্য হাত বাড়ালেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই হাতটা সেই জিনিসটা একবার ধোয়াটের মতো হাতটা বিছানায় গিয়ে ঠেকলো, অর্থাৎ সেটা দেহটা ভেদ করে হাতটা গিয়ে বিছানায় ঠেকলো। চাচা এবার আরো ভয় পেলেন, ভয় পেয়ে চাচা সেন্সলেস হয়ে গেলেন। পরদিন সকালে চাচা জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর চাচা দেখেন যে সেটা বিছানায় শুয়ে আছে, তেমনি দরজা লাগানো, সবকিছু ঠিকঠাক আছে। তবে কি চাচা ভুল দেখেছে? নিশ্চিত হওয়ার জন্য চাচা কলসটা দিয়ে তাকালেন, দেখলেন যে কলসটা তার জায়গা মতো নেই। দরজা খুলে দৌড়ে গেলেন কলপারে, গিয়ে দেখলেন সেখানে কলস ভাঙা পড়ে আছে। অর্থাৎ রাতে যা ঘটেছে তার কিছুই ভুল নয়, সবই সত্য। এরপর চাচা সে বাড়িতে আর কখনো যায়নি। সেদিনের পর থেকে চাচা সে বাড়ি ত্যাগ করে এবং চাচিকে কোনোদিন সে বাড়িতে নিয়ে যায়নি। এই ছিল রাসেল জামার ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ঘটনাটা আসলে অনেক ইন্টারেস্টিং ছিল। অ্যান্ড আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে বেশ কিছু SMS আছে, আমরা SMS পড়ে ফেলবো। লাবিবা আমাদের SMS করেছেন, লিখেছেন ভাই আমি বাসায় একা ভূত FM শুনছি, অনেক সাহসের একটা কাজ করছেন আপনি। নিকিতা আমাদের SMS করেছেন এবং বলেছেন যে ভূত FM অনেক প্রশংসা করেছেন। নারায়ণগঞ্জ থেকে নিকিতা SMS-টি করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি ডেভিড আমাদের SMS করেছেন, এবং তিনি আর তার ফ্রেন্ড বিপ্লব ছাদে বসে ভূত FM শুনছেন। এই ফার্স্ট টাইম তারা ছাদের ওপরে, অনেক ভয় লাগছে আজকের ঘটনাগুলো। জনি আমাদের SMS করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আজকের ঘটনা তাদেরও ভালো লাগছে। রৌনক, ফারুক, স্মাইল নরসিংদী থেকে তিনজন মিলে একসঙ্গে ভূত FM শুনছেন। কাউসার ময়মনসিং থেকে আমাদেরকে অগ্রিম ঈদ মোবারক জানিয়েছেন। মিল্টনের আজকে আমাদেরকে ভূত FM অনেক প্রশংসা করেছেন আমাদের, থ্যাংক ইউ সো মাচ। রায়হান চিটাগং থেকে তিনি এবং তার বোন একসাথে ভূত FM শুনছেন। আরো অনেকে SMS করেছেন দেখতে পাচ্ছি, যেমন মোহাম্মদ নুরুল ইসলাম SMS করেছেন আমাদেরকে। এছাড়াও ডেভিড আমাদের SMS করেছেন। আচ্ছা, ডেভিড আবারও SMS করেছেন, একটু পড়ে ফেলেছি। ডেভিড আসলে ইনফ্যাক্ট অনেকগুলো SMS করেছেন। যাই হোক, আপনারা যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। ছোট্ট বিরতির পরে ফিরে আসছি, কোথাও যাবেন না, স্টে টিউনড ফর দ্য ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি। ঘড়িতে সময় রাত 12টা বেজে 28 মিনিট, এবং আমি রাসেল আছির সাথে রয়েছে আমাদের আজকের অতিথিরা, এবং তারা একের পর এক আপনাদের সামনে দারুণ দারুণ সব ঘটনা নিয়ে আসবেন। আমাদের স্টুডিওতে এর আগে এসছেন বেশ কয়েকবার, আজকে আবারও এসছেন ফারনান, এবং তার কাছে বেশ কিছু ঘটনা রয়েছে। আমরা এখন চলে যাবো ফারনানের কাছে। ফারনান, আপনার। হাই এভরিওয়ান, আমি ফারনান বলছি। আমি পুরান ঢাকা থেকে এসেছি, আমি শুয়ে পড়ছি। তো আজকে আমি আপনাদের সাথে যে স্টোরিটা শেয়ার করবো, এক্স্যাক্টলি এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি শুনেছি, এবং এটা ওর সাথেই ঘটেছিল। তো আমার ফ্রেন্ড মানে ও মাদ্রাসায় পড়াশোনা শেষ করে, এবং আমরা যেটাকে 40 দিনের চিল্লা বলি, মানে 40 দিনের জামাত যেটা, ওইটা বেশ কয়েকবার ও গিয়েছিল। এবং ও যখন প্রথমবার এই 40 দিনের জামাতে যায়, তখন এই ঘটনাটা ওর সাথে ঘটে আসলে। এটা প্রায় আরো 10 বছর আগের ঘটনা। ও যখন প্রথম আমি 40 দিনের চিল্লায় যায়, এবং ওদের যে মসজিদটা ছিল সেটা পড়েছিল আসলে মানে আমাদের উত্তরবঙ্গের কোন একটা অজপাড়া গ্রামে। আর আমরা অনেকেই জানি যারা এরকম জামাতে যাই, আমরা আমাদের বেশ কিছু রুলস থাকে যে মসজিদ থেকে মানে রাতে যদি কোথাও বের হতে হয় বা টয়লেটে কোথাও যেতে হয়, মানে সাথে একজনকে নিয়ে যেতে হবে। তো আর মানে সবকিছু বলে করতে হবে, এরকম একটা রুলস থাকে। আর যেটা হচ্ছে যে মানে ফজরের সময় যেহেতু অনেক আগে উঠতে হয় নামাজের আগে, এই জন্য সবাইকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হয় রাতে। তো রুলসটা একই। তো আমার ফ্রেন্ডরা যখন জামাতে যায়, ওর সাথে ওর একটা ফ্রেন্ড ছিল, ওরা দুজন একসাথে যায়, এবং ঠিক 2 দিনের মাথায় ও মানে রাতে ঘুমাচ্ছিল, মানে এরকম একটা সময় মানে ও ঘুম আসতেছিল না। যেহেতু শহর থেকে গিয়েছিল, মানে আমাদের শহরে ম্যাক্সিমাম তো সবাই ঘুমায় রাত 2টা মানে 3টা 1:30 বেজে যায়, মানে তাড়াতাড়ি ঘুমানোর একটা অভ্যাস থাকে না। তো ওর ক্ষেত্রে সেটাই হয়েছিল, মানে ওর ঘুম আসতেছিল না। আর আশেপাশে গ্রামটা ছিল পুরো একদম অজপাড়া গ্রাম। প্রায় সন্ধ্যার পরে অনেকে ঘুমিয়ে পড়ে। আর যেহেতু জামাতের সাথীরাও ফজরের সময় উঠতে হবে বলে তারাও অনেক রাত না করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। ওর যেটা হচ্ছিল যে ঘুম আসতেছিল না, তখন প্রায় 12টা কি 12:30 মতো একটা টাইম। ও খুব টয়লেট যাওয়ার প্রয়োজন পেয়েছিল, এবং ও যেটা করলো, ও চিন্তা করলো যে একজনকে সাথে নিয়ে যেতে হবে, এরকম একটা রুলস যেহেতু। তো চিন্তা করলো আশেপাশে যারা আছেন সবাই মানে বয়স্ক সবাই ঘুমাচ্ছেন, তো আর সবাই অপরিচিত, তো কিভাবে ডাকবে। ওই জন্য সে চিন্তা করলো যে ওর ফ্রেন্ডটাকে নিয়েই ও যাবে আসলে। তো ফ্রেন্ডটাকে ঘুম থেকে উঠালো এবং ওকে বললো যে চল, মানে আমি একটু টয়লেটে যাবো আমার সাথে। তো ফ্রেন্ড ওর সাথে গেলো। মানে ও টয়লেট থেকে যখন ও ফিরে আসবে, মানে যখন মসজিদ থেকে ওরা ফিরে আসবে, ঠিক সেই সময়টাতেই মানে, আর টয়লেটটা একটু বলে রাখি যে টয়লেটটা মসজিদ থেকে একটু দূরে ছিল, মানে 2 থেকে 3 মিনিট হেঁটে যেতে হবে, এরকম একটা ডিস্টেন্স। ওরা যখন মানে টয়লেট থেকে মসজিদ থেকে আসবে, ঠিক মসজিদের দিকে যে রাস্তাটা, ঠিক তার বিপরীত দিক থেকে যেহেতু অনেক গ্রামান্তর দেখা যায় দূর থেকে, তো ওরা যেটা দেখলো যে অন্ধকারের ভিতরে একটা আগুনের মতো একটা কিছু একটা মানে মুভ করতেছে।
মনে হচ্ছে ওটাকে নিয়ে কেউ মানে মুভ করাচ্ছে, একবার এখান থেকে ওখানে এরকম মুভ করাচ্ছে। তো এটা দেখার পরে ওরা খুব অবাক হলো এবং ওদের ভিতরে কোনো ভয় ছিল না যে ওরা ভয় পেয়ে গেছে, এরকম কিছু একটা ছিল না। ওরা জাস্ট মনে করছিল যে আমরা দেখি এটা কি আসলে। ওরা যেটা করলো যে মানে ওটাকে কৌতূহলবশত ওটাকে দেখার জন্য একটু সামনের দিকে এগুলো, এবং ওরা যতদূর আরেকটু এগুলো সামনের দিকে, হঠাৎ করে ওরা যেটা দেখতে পেলো সেটা হচ্ছে যে ওরা দেখলো যে 6টা মানুষ মানে অনেক লম্বা এবং প্রত্যেকেই একই ড্রেস পরা, এবং ওদের যে ড্রেসটা ছিল সেটা হচ্ছে যে অনেক লম্বা জুব্বা, সাদা জুব্বা, মাথায় পাগড়ি, মানে দাড়ি, অনেক লম্বা লম্বা দাড়ি, এবং ওদের হাইটটা ছিল আনইউজুয়াল হাইট, যেটা আমাদের বাঙালির পক্ষে এত হাইট হওয়া সম্ভব না আসলে। তো ওরা একটু অবাক হলো এবং ওরা দেখলো যে এবং 3জন আর 3জন দু সাইডে মানে ওরা একটা খাটিয়া ধরে নিয়ে যাচ্ছে, মানে কাঁধে করে নিয়ে এগুচ্ছে। আর সামনে একজন ছিল, উনিও একই দেশে এবং একই হাইট, অনেক লম্বা। ওনার হাতে ছিল একটা মশলার মতো একটা কিছু, মানে যেটা দিয়ে মানে একটা আগুনের মতো একটা জ্বলতেছিল। আর ওরা এই দূর থেকে এই জিনিসটাই আসলে দেখেছিল, এবং এটা দেখার পরে ওরা মানে ওটার পিছু ধরে। আর ওই যে খাটিয়াটা ছিল, খাটিয়াটাতে একটা লাশ ছিল, যেটা ওরা দূর থেকে বুঝতে পারতেছিল যে এটা একটা লাশ হবে। আর আমরা যখন দেখি যে খাটিয়া যখন কেউ মারা যায়, খাটিয়াগুলো দিয়ে যখন লাশ ক্যারি করা হয়, যে সাইজ থাকে যেমন খাটিয়ার, সেটা ছিল আরো লম্বা, মানে আমাদের যে নর্মাল যে হাইট সেগুলো থেকে অনেক বেশি। এর মানে মনে হচ্ছিল যে লাশটাও বেশ লম্বা। তো ওরা মানে তখন কিছু বললো না, ওরা একটু মানে অদ্ভুত হলো যে বিষয়টা কি আসলে, কি দেখছি আমরা, কি ঘটতেছে আসলে, ঘটনাটা কি। তো এটা দেখার জন্য ওরা খুব ধীরে ধীরে মানে ওনাদের পিছন পিছন গেল, এবং ওরা শেষ পর্যন্ত যেটা দেখলো যে ওই যে 6জন ছিল কাঁধে খাটিয়া হাতে, ওরা কিছু দূর যাওয়ার পরে একটা গাছের নিচে মানে খাটিয়াটা রাখলো, এবং 6জনে মিলে একটা অনেক বড় লম্বা একটা কবর খুললো, এবং কবরটার আকৃতিও ছিল ঠিক আমাদের নর্মাল যে কবরের যে পরিমাপ থাকে সেটা থেকে অনেক বেশি লম্বা। তো তারপর যেটা দেখলো যে ওরা মানে ওই লাশটার জন্য জানাজা করলো সবাই 7জন মিলে, এবং তারপর লাশটাকে দাফন করলো সেই কবরটাতে। ঠিক লাশটাকে যখনই দাফন করা হলো তখনই মেইন ঘটনাটা ঘটলো। লাশটাকে দাফন করার সাথে সাথেই ওনাদেরকে কাউকে কিছু দেখা গেল না। ওনারা যে 7জন ছিল তারা ওরা দুজন কাউকে দেখতে পারেনি, মানে সবাই হঠাৎ করে নিমিশেই মানে মিলিয়ে গেল, মানে ভ্যানিশ হয়ে গেল। এটা দেখার পরে ওরা বেশ অবাক হলো যে কি হলো, আমাদের সাথে কি হচ্ছে। তখন ওরা বেশ ভয় পেয়ে গেল, কারণ ওরা মানে কল্পনা করতে পারতেছেন এটা কিভাবে সম্ভব। আমরা দেখলাম একটা মানুষকে দাফন করা হলো, এর আগে জানাজা পড়া হলো, কিভাবে সবাই কোথায় গেল। এবং মশালের মতো যে একটা হাতে আগুন ছিল যার হাতে লোকটা, ওই লোকটাও সাথে সাথে নেই, কোথায় গেল তারা খুব ভয় পেয়ে গেল দুজন। এবং ওরা যেটা করলো যে মানে দোয়া পড়া শুরু করলো, দোয়া পড়তে পড়তে, এবং ওরা মসজিদের পথের দিকে এগোনোর চেষ্টা করলো, কিন্তু ওরা কোনোভাবেই মানে রাস্তা খুঁজে পেল না। শেষ পর্যন্ত আমার ফ্রেন্ড আর ওর যে সাথী যে ছিল ওরা মসজিদে আসতে পারে নাই। সকাল ফজরের সময় যখন মুসল্লিরা নামাজ পড়তে উঠলো, ওরা দেখলো যে ওদের সাথে যে সাথী যারা ছিল মানে 2জন নেই মসজিদে। তখন ওরা মানে 2জনকে খোঁজার জন্য ভালো মতো খোঁজার চেষ্টা করলো, কোথায় গিয়েছে তারা, কিন্তু তাদেরকে কোথাও খুঁজে পেল না। সকালে একটা সময় মানে কিছু লোক মানে এই 2জন মানে আমার ফ্রেন্ড আর সাথে যে ছিল ওদের 2জনকে ঠিক সেই গাছটা, যে গাছটার নিচে ওই লাশটাকে দাফন করা হয়েছিল, মানে যারা ওটা দেখেছিল ওরা যে গাছটা, ঠিক সেই গাছটার উপরে মানে উল্টাভাবে ওদেরকে ঝুলায় রাখা হয়েছিল। এই ছিল ঘটনা রাখেন ভাই। আর ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। তার আগে আমি কিছু এসএমএস করে ফেলতে চাই, এবং আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের এসএমএস করছেন মাহমুদ হাসান কক্সবাজার থেকে, যে লাস্ট উইকে তিনি ভূত এফএম মিস করেছেন। আপনি জানেন যে এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও ভূত এফএম চাইলে আপনি এপিসোডটা শুনতে পারবেন। আমাদেরকে ব্ল্যাক ঘোস্ট রাইডার এসএমএস করেছেন যে ভাইয়া আমি এক রুমে একা শুয়ে ভূত এফএম শুনছি। এছাড়াও আমাদেরকে রাজবাড়ি থেকে উল্লাস মইনুল মাসুম, তারা মুরাদ, তারা সবাই ভূত এফএম শুনছেন জানিয়েছেন। তুলি রিফা লিখেছেন আজকের গল্পগুলো দারুণ। নাহিদ আমাদের লিখেছেন শেরপুর থেকে ঈদ মোবারক টু এভরিবডি। সন্তু আমাদের এসএমএস করেছেন চিটাগং থেকে, যে বাড়ির ছাদে ল্যাম্প জ্বালিয়ে তারা হচ্ছে পিয়াল অভি দ্বীপের সাথে স্টোরি শুনছি, অনেক ভয় পাচ্ছি। সম্রাট সাইফ আমাদের এসএমএস করেছেন যে ভূত এফএম ইজ রকিং। আচ্ছা, এছাড়াও ইফাজ আমাদের এসএমএস করেছেন রাসেল ভাই কেমন আছেন, আমি একা ছাদে বসে ভূত এফএম শুনছি, আমার পা থরথর করে কাঁপছে। তিনি লিখেছেন ঢাকা কলাবাগান থেকে। একা সঙ্গে এরকম হবেই, এটা খুবই স্বাভাবিক। তবে আপনি যে মজাটা পাচ্ছেন সেই মজাটা হয়তো অনেকেই পাচ্ছে না। ডেভিড আমাদের এসএমএস করেছেন যে আমি এখন একা রাসেল ভাই, কারণ আমার ফ্রেন্ড বিপ্লব নিচে পানি আনতে গিয়েছে, এখনো আসছে না। এমনিতে ভুতুড়ে পরিবেশ, তার উপর আজকের স্টোরি ভয়ঙ্কর।
এছাড়াও আমাদের SMS করেছেন ডেভিড, SMS করেছেন আমাদেরকে আফ্রিদি গুলশান মডেল কলেজ থেকে। এছাড়াও আমাদের রায়হান SMS করেছেন, এছাড়াও SMS করেছেন জাহিদ, SMS করেছেন আমাদেরকে ভ্যাগামন্ড, কাউসার সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলে মেসেজ অপশনে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে, এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে চলে যাচ্ছে আমাদের পরবর্তী গেস্টের কাছে। হ্যালো লিসনার, আমি ফুয়াদ, আমি নারায়ণগঞ্জ পশ্চিম মাসদার থেকে আসছি। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করবো আপনাদের সাথে, সেটা আমাদের মহল্লার পাশের মহল্লার একটা ঘটে যাওয়া ঘটনা। গত 2.5 মাস আগে এই ঘটনাটা ঘটেছে। তো আমরা ছোটবেলা থেকে আমাদের পাশের মহল্লার একটা খোলা ময়দান ছিল, ওটার পাশে অনেকগুলো জায়গা ছিল খেলার, কিন্তু একটা জায়গা বাউন্ডারি করা ছিল যেটা খালি করে থাকতো সবসময়। কোনো বাচ্চা বা কাউকে দেখা যেত না মানে ওই মাঠের মধ্যে। কেন বা কি কারণে যেত না সেটা মানে আমারও জানা নাই। তো ছোটবেলা থেকে এই পর্যন্ত এটা খালি ছিল। তো এই 8 মাস আগে ওইখানে দেখলাম যে বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো স্বাভাবিকই দেখলাম। তো পরে জানা গেল যে এটা আমাদের এলাকায় এক ভাড়াটিয়া আঙ্কেল ছিল, উনি পারচেজ করে ওটার মধ্যে একটা বিল্ডিং তৈরি করেছে। তো ঘটনাটা আসলে এখানে যে ওই বিল্ডিং এ তারা উঠার পর থেকেই বিভিন্ন উদ্ভট সব জিনিসপত্র মানে শুনতে ওয়াচ করতে শুরু করলো। যে তারা ইন্ডিভিজুয়ালি ফ্যামিলিতে ছিল 4 জন, হাজব্যান্ড ওয়াইফ এবং তার ছোট একটা বাচ্চা, মেয়ে আর একটা ছেলে, 4 জন ফ্যামিলি মেম্বার্স। তো তারা মাঝ রাতে প্রায়ই শুনতো মানে ইন্ডিভিজুয়ালি যে আপনার ওই চিতাশালে মানুষ পড়লে যেরকম শব্দ হয় ঘুম ভেঙে যাওয়ার পরে বা আধো ঘুমে, যে পর একটা শব্দ, হাড্ডি পোড়া ফুটতেছে ঠুসঠাস, এরকম একটা শব্দ। তো কেউ কারোর সঙ্গে শেয়ার করে না ঘটনাটা আসলে। তো এক পর্যায়ে তারা এতই বিরক্ত হয়ে যায় যে মানে ছোট বাচ্চাটা বলে, ছেলেটা, যে আম্মু মাঝরাতে প্রায় এরকম শব্দ শুনি, তোমরা কি শুনতে পাও? তো ওর মা ও যাতে না ভয় পায় এই জন্য বলে যে না বাবা, এরকম তো কোনো শব্দ মানে আমি শুনতে পাইনি। আসলে কিন্তু তিনিও মানে এটা নোটিস করছে এরকম শব্দ প্রায় শুনতে পায়। তো হাজবেন্ড ওয়াইফ ডিসকাস করে যে হ্যাঁ আমি ও শুনতে পাই এরকম শব্দ। তো একদিন ওর খালার বাড়ি পাশেই ছিল। তো ওর মা আর ওর ছোট বোন চলে যায় ওর খালার বাড়িতে। আর ওর বাবা ছিল ওই দিন ফ্রাইডে, বন্ধের দিন, মাগরিবের সময়। ওর বাবা আর ও ছাড়া বাড়িতে কেউ ছিল না, বাড়িটা টোটালি খালি ছিল। তো ওর বাবা একসময় টায়ার্ড হয়ে মাগরিবের সময় ঘুমায় পড়ে, আর ছেলেরা পাশেই বসা ছিল টেবিলের মধ্যে। তো ওর বাবা হঠাৎ ওই রকম শব্দ মানে ওই শ্মশান ঘাটে যেরকম শব্দ হয় চিতাশালে মানুষ পুড়লে, তো ওই রকম শব্দ শুনতে পায়। হঠাৎ ঘুম ভাঙে যায়। তো ঘুম ভাঙে যাওয়ার পরে সে বিছানায় উঠা বসে এবং সে আরেকটা জিনিস নোটিস করে আর কি, যে এতদিন শুধু মানে মানুষ লাশ পোড়ার শব্দ পাইতে, এটার সঙ্গে এখন অ্যাড হয়েছে যে মানে মানুষের মাংস পোড়ার একটা বিশ্রী গন্ধ। তিনি আধো সজাগ আধো ঘুম, তিনি চিন্তা করতেছে এটা কি আমি স্বপ্নই দেখতেছি না আসলে বাস্তব। তিনি এটা বুঝতে প্রায় 1 মিনিট লেগে যায়। তিনি নোটিস করতে পারেন যে না, ঘরে কোনো জায়গায় মাংস পোড়ার গন্ধ, বিশ্রী গন্ধ। তিনি একটু বিছানা থেকে হালকা 1 পা 2 পা করে আগায় যায়। তো তিনি নোটিস করে যে মানে বাথরুমের ভিতর থেকে কি যেন একটা আলোর মতো দেখা যাচ্ছে, ভিতরে আগুন বা কিছু এরকম কিছু। আপনার মানে এখন তো দেখা যায় যে বাথরুমের ডোরগুলা প্লাস্টিক ডোর হয়, ভিতরে একটা আগুনের মতো ফুলকি ধাউ ধাউ করে জ্বলতেছে, এরকম একটা শ্যাডো। তো উনি তো চিৎকার দেয় যে আমার ছেলে কোথায়, আমার ছেলে। তো তিনি কোনো কিছু বুঝার আগে লাঠি মেরে দরজাটা ভেঙে ফেলে এবং দেখে তার ছেলে ফ্লোরে পড়ে আছে, তার শরীরটা পুরা ঝলসানো। এবং সে আরেকটা জিনিস দেখে, যখন তিনি লাঠি মেরে দরজাটা ভাঙে, দেখে যে ওর বডি থেকে একটা আগুনের ফুলকির মতো একটা আগুনের গোলা আপনার সিলিং এর মধ্যে গিয়ে ভ্যানিশ হয়ে গেল। কিন্তু ওর পরনের কাপড় বিন্দু পরিমাণে জ্বলে নাই, কিন্তু সারা বডিটা বার্ন হয়ে গেছে। তিনি দেখে যে কোনো শর্ট সার্কিট না, কোনো আগুনে ঢুকে নেই, ছেলে কিভাবে পড়লো। ছেলেটা তখনও মারা যায়নি। আমরা পাশের এলাকা থেকে দুর্ঘটনা শুনেই যাই যে আসলে কি ঘটনা, দেখি এত মানুষের ভিড়। তো আমরা সবাই গিয়ে যা দেখলাম যে ছেলের পরনের
জামা কাপড় কিছুই পরে নাই, বডিটা টোটাল পড়ে গেছে। ওরে ধরাধরি করে ধস্তাধস্তি করে নিয়ে গেল হসপিটাল। ছেলেটা আইসিইউতে ছিল 5 দিনের মতো, তারপরে মারা যায়। এরপরে ওর আব্বার কাছ থেকে আমরা যা শুনি যে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, প্রতিদিনই আমরা বাড়িতে ওঠার পর থেকেই এরকম বিরল সব শব্দ শুনতে পাই। একটা মানুষকে চিতাশালে পুরালে পরে যেরকম শব্দ যেগুলো হয়। আপনি আগে বলেছেন হ্যাঁ, হ্যাঁ। অলরেডি। হ্যাঁ, মানে তারপরে এমনিতে আপনি বলেছিলেন যে এটা নিয়ে অনেক অনুসন্ধান বা অনেক ইনভেস্টিগেশন হ্যাঁ। হয়েছে, বাট কোনো ধরনের কোনো না সমাধান না পাওয়া না যায়নি। ওই রকম কোনো কিছু পাওয়া যায় নাই। পরে একটা ক্লু পাওয়া যায় যে অনেক আগে, ব্রিটিশ পিরিয়ডেরও আগে এই জায়গাটাতে ছিল আপনার একটা চিতাশাল, যেটা অনেকেই জানে না, যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা জানে। পরে এই মানে ক্লুটা খুঁজে পায়। আসলে এই ডেফিনেশনটা মানে দেওয়া যায় না, আসলে এটা কি। রাইট, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাব আবারও আমাদের প্রথম অতিথির কাছে। তবে তার আগে বেশ কিছু SMS অলরেডি আমাদের কাছে চলে আসছে, সেই SMS গুলো আমরা পড়ে ফেলতে চাই। আচ্ছা, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি, আমাদেরকে SMS করেছেন মনা চট্টগ্রাম থেকে, এবং তিনি বলেছেন যে আমার কাছে অনেক গল্প আছে ভূত ফিল্মের সত্যি, আচ্ছা ভূতের সত্যি আর কিছু আমার সাথে ঘটে যাওয়া। বলতে চাই সবার সাথে কখন আসতে পারি আমি, কিভাবে। আমাকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইমেল করতে হবে, এবং ইমেলের মধ্যে আপনার ঘটনাটা লিখে পাঠাতে হবে, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ, যাতে পরবর্তীতে আপনার সাথে আবার যোগাযোগ করতে পারি। এবং অবশ্যই সেই ঘটনাটা আমরা যদি সিলেক্ট করি তখন আপনি আমাদের কাছ থেকে একটা কল পাবেন, এবং সেই কলের মাধ্যমে আপনাকে ইনভাইট করা হবে। সো আপনি আপনার ঘটনা পাঠিয়ে দিন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। সোহাগ কাফরুল থেকে SMS করেছেন, তিনি লাইট অফ করে ভূত এফএম শুনছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাকে SMS করেছেন টগর, এছাড়াও SMS করেছেন আমাদের কাউসার ময়মনসিংহ থেকে, ইমন আমাদের SMS করেছেন, দেখতে পাচ্ছি বাবু চট্টগ্রাম থেকে। এছাড়া আমাদের SMS করেছেন শ্রাবণ, SMS করেছেন আমাদেরকে নেহা, জুবায়ের SMS করেছেন মাহবুব, সাকিব, এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি টপু, আদর আমাদের SMS করেছেন সানোয়ার, এছাড়াও SMS করেছেন মানিক, আশিস সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। ছোট্ট একটা ব্রেক নিতে হবে আমাদের, এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। কোথাও যাবেন না, স্টে টিউনড টু রেডিও ফুর্তি and don't stop the Furti. FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘুরতে সময় রাত 12:47। আমি রাস্তাল আছি সাথে, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। রয়েছেন আমাদের আজকের গেস্টের, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি গেস্টের কাছে। আপনার নামটা বলে অনন্ত, আচ্ছা বলে দিলাম আমি, অনন্ত আপনার ঘটনাটা চলে যাই আমরা সরাসরি। হ্যালো লিসনার, আমি অনন্ত একদিন। আমি আজ যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার বন্ধুর বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার সাথে একটি মানুষের দেখা হয়েছিল। সেই মানুষটি কথা বলতে পারে না, অথচ একসময় সে মানুষটি প্রাণ খুলে কথা বলতো, হাসতো, খেলতো, কিন্তু সে চাঞ্চল্যকর ভাব এখন আর তার মাঝে নেই। This track was downloaded from FusionBD.com. আমি আজ আপনাদেরকে সেই হৃদয় বিদারক ঘটনাই শোনাব। ঘটনাটি 2007 জানুয়ারির শেষের দিকে ঘটনা। আগে বলিনি, আমার বন্ধুর বড় ভাইয়ের নাম হচ্ছে ফারুক। তো ফারুক ভাই রাতে ঘুমিয়েছিলেন। রাত 10টার দিকে হঠাৎ তার দরজা নক করল। তিনি ঘুম থেকে উঠে দরজা খুলতে দেখেন তার ছোটবেলার বন্ধু মানিক এসে দাঁড়িয়ে আছে দরজার সামনে। মানিক বলল, চল তোকে নিয়ে আজ একটু চাঁদপুর যাবো। ফারুক ভাই বলল, এত রাতে হঠাৎ চাঁদপুর কেন? আগে বলিনি, মানিক ভাই সিএনজি চালাতো, তো তিনি মাঝে মাঝে লাশ টানতেন। তো মানিক ভাই বললেন যে একটা লাশ আছে, তো সেটা নিয়ে আমরা চাঁদপুর যাব।
ফারুক ভাই বললেন যে ঠিক আছে তুই একটু দাঁড়া, আমি হাত মুখটা ধুয়ে নিই। হাত মুখটা ধুয়ে তিনি ফ্রেশ হয়ে মানিকের সাথে বেরিয়ে গেলেন। প্রথমে তারা যে বাড়িতে লাশ, সে বাড়ি থেকে লাশটা নিয়ে পেছনে লাশটাকে বাঁধলেন, বেঁধে তারপর রওনা হলেন চাঁদপুরের উদ্দেশ্যে। আগে বেরোনি কুচুয়া থেকে চাঁদপুরের দূরত্ব প্রায় 15 কিলোমিটারের মতো। তার মাঝখানে একটি জায়গা আছে, সেই জায়গাটা নিয়ে অনেক রকম ঘটনাই মানুষের মুখে মুখে। অর্থাৎ সেখানে নাকি মাঝে মাঝে রাতের বেলা হঠাৎ হঠাৎ গাড়ি থেমে যায়, অচেনা লোক এসে গাড়ির মধ্যে উঠে যায়, ঘটে সব ভৌতিক ঘটনা। তাই মানিক ভাই আগে ফারুক ভাইকে সাবধান করে দিয়েছে, তুই কোনো ভয় পাইস না, আমি তো আছি তোর সাথে। যাই হোক, তারা রওনা দিলেন, গাড়ি চলতে লাগলো, পেছনে লাশ, সামনে দুজনের চোখ। একসময় মনে হলো গাড়িটা হালকা কম্পন হলো। ফারুক ভাই ভয় পেয়ে গেলেন যে এখনো সেই জায়গাটা, অর্থাৎ যে জায়গাটা করে মানিক ভাই বলেছেন, সেই জায়গাটা আসতে এখনো প্রায় 0.5 কিলোমিটারের মতো বাকি, এখানে কেন কম্পন হলো? ঠিক আরেকটু সামনে যেতেই গাড়িটা থেমে গেল, নিভে গেল গাড়ির হেডলাইট এবং ভিতরে থাকা লাইটগুলো। ঠিক তখন ফারুক ভাই রীতিমতো ভয় কাঁপতে লাগলেন। মানিক ভাইকে বললেন, কি হলো দেখ তো, কি হলো? মানিক ভাই বললেন, দাঁড়া, টেকনিক্যাল জিনিস সেটা দেখছি আমি। সে গাড়ি থেকে নেমে দেখতে লাগলেন। মানিক ভাই গাড়ি দেখছেন, ফারুক ভাইয়ের চোখ চলে গেল লাশের দিকে। দেখলেন যেখানে লাশটা বাধা ছিল সেখানে লাশটা নেই। চমকে উঠলেন ফারুক ভাই। মানিক ভাইকে বললেন, দেখ তো লাশটা নেই কেন? মানিক ভাই তাকালেন, ঠিকই তো, লাশটা গেলে কোথায়? তাকালেন পেছন দিকে, দেখলেন লাশটা অর্থাৎ সামনের দিকে মুখ করে সেটা পেছন দিকে হাঁটছেন। অর্থাৎ সামনের দিকে একটি মানুষ যখন দাঁড়ানো থাকে, সে পেছন দিকে হাঁটলে কেমন দেখা যাবে, ঠিক সেই রকম ভাবে লাশটা পেছন দিকে হেঁটে যাচ্ছেন। মানিক ভাই বললেন, তুই দাঁড়া, আমি দেখছি। তো মানিক ভাই যতই লাশটা কাছে যায় ততই লাশটা পেছন দিকে যায়, অর্থাৎ লাশটা মানিক ভাইকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। একসময় মানিক ভাইকে লাশটাকে ধরার সাথে তো লাশটা মানিক ভাই হাতের উপরে পড়ে যায়। পড়ে যাওয়ার পর মানিক ভাই ফারুক ভাইকে ডাকবে, বলছে এদিকে লাশটা ধর, তুলে গাড়িতে ওঠা। দুজন মিলে গাড়িতে লাশটা উঠে বেঁধে আবার তারা আমাদের মোটামুটি সেই জায়গা, যে জায়গাটার কথা মানিক ভাই বলেছিল যে খুব অনেক রকম ঘটনা আছে সেই জায়গাটা নিয়ে, সেই জায়গাটা দুজন খুব ভালোভাবেই পার হয়ে কিছুতে যাওয়ার পরেই ঘটে সেই ঘটনাটা। অর্থাৎ পেছন থেকে কেউ একজন কথা বলে ওঠে। প্রথমে ফারুক ভাই ঘটনাটা শুনতে পায়, অর্থাৎ কথাটা শুনতে পায়। লাস্টটা বলেছে, এই তোরা আমাকে করে নিয়ে যাস। ফারুক ভাই শুনে মানিক ভাইকে বলে, মানিক ভাই সেকেন্ড টাইম কথাটা শুনতে পায়, শুনে ফারুক ভাইকে বলে, চুপ, কোনো কথা বলবি না। লাস্টটা আবার বলে ওঠে, এই তোরা আমাকে করে নিয়ে যাচ্ছিস। এবার ফারুক ভাই রীতিমতো আবার ভয় কাঁপতে লাগলেন। মানিক ভাই বললেন যে কোনো কথা বলিস না, আমি আছি, তোর ভয় কিছু নেই। একটা সিগারেট বের করে মানিক ভাই সিগারেট ধরালেন। ফারুক ভাইয়ের কাছে একটা সিগারেট এগিয়ে দিয়ে বলে, তুমি সিগারেটটা খাও। ফারুক ভাই কখনো সিগারেট খাননি, ভয়ের কারণে সেদিন নিজে একটা সিগারেট ধরালেন। এবার লাস্টটা বলে উঠলো, আগুন ফেলে দে, যদি ভালো চাস তাহলে আগুন ফেলে দে। কিন্তু মানিক ভাই একই কথা বলছে যে তুই কোনো কথা বলিস না, কোনো কথা উত্তর দিস না, তুই সিগারেট টেনে যা, অর্থাৎ আগুনটা ফেলিস না। যাই হোক, তারা চাঁদপুর পৌঁছালেন, লাশটাকে তারা ডেলিভারি দিয়ে ব্যাক করবেন। ফারুক ভাই বললেন, যত রাতে না গেলে কি হয় না? মানিক ভাই বললেন যে না, এখানে থেকে কি করবো, চল, লাশ দেওয়ার সময় যতটা সমস্যা, এখন তো গাড়ি খালি যাবে, কোনো সমস্যা হবে না। যাই হোক, তারা আবার ব্যাক করলেন। ব্যাক করে অনেক দূর পর্যন্ত গেলেন, অর্থাৎ সেই জায়গাটা, যে জায়গাটার কথা মানিক ভাই বলেছিল, সেই জায়গায় আসতেই গাড়িটা খুব ভয়ঙ্করভাবে কম্পন শুরু হলো গাড়িতে, অর্থাৎ গাড়িটা কাঁপতে শুরু করলো। একসময় গাড়িতে স্টার্ট বন্ধ হয়ে লাইট নিভে গেল। লাইট নিভে যেতেই ফারুক ভাই লক্ষ্য করলেন যে শীতল হাওয়া বইতে লাগলো চারিদিক থেকে, ওটা ঠান্ডা হাওয়া বইছে। এমন সময় পেছন থেকে মানিক ভাইয়ের কাঁধে কেউ একজন হাত রেখে বলল, এই তুই কিনা তখন জিজ্ঞেস করলাম আমাকে কই রেখে যাস, তোর আমাকে কই রেখে গেলি। চমকে উঠলেন দুজন, পেছনে ফিরে তাকিয়ে দেখলেন যে সেই লাশটা, অর্থাৎ যে লাশটাকে তারা একটু আগে ডেলিভারি দিয়ে এসেছে, সেই লাশটা তাদের পেছনে বসা এবং বড় বড় চোখ করে তাকিয়ে আছেন তাদের দিকে। ফারুক ভাই তো কোনো কথাই বলতে পারছে না, তার গলা, অর্থাৎ গলায় তার আটকে গেছে, কথা যাচ্ছিল সব ভেতর থেকে বেরিয়ে হচ্ছে না। মানিক ভাই চমকে উঠলেন, কারণ এরকম ঘটনা তার কোনো সময় এরকম এক্সপিরিয়েন্স তার হয়নি, কারণ সে লাশ দেওয়ার সময় অনেক রকম ঘটনা ঘটেছে, অর্থাৎ লাশ দেওয়ার পরে আর কোনো ঘটনার সম্মুখীন তাকে হতে হয়নি। কিন্তু এবারে প্রথম তিনি দেখলেন কোনো একটি লাশ ডেলিভারি দেওয়ার পরে তার গাড়ির মধ্যে বসে আছে। যাক, ফারুক ভাই
এক সময় ভয়ে মানে সে কাঁপতে লাগলেন। মানিক ভাই তো কোনো কথা বলতে পারছে না, সে তাকিয়ে লাস্টটার দিকে, লাস্টটাও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এক সময় ফারুকের সেন্সলেস হয়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরল তখন তিনি তাকিয়ে দেখলেন যে তার পাশে কয়েকজন লোক দাঁড়ানো, তখনও সকাল হয়নি। অর্থাৎ তিনি যেখানে আছেন সেটা একটা শেষ পাম্প, অর্থাৎ কৃষকরা সেখানে শেষ পাম্প পানি দেয়। ফারুক ভাই উঠে বসে বললেন যে আমি এখানে কেন, আমি তো সিএনজিতে ছিলাম, এখান থেকে আমার বন্ধুর সাথে ছিলাম। তো একজন লোকে এসে বললো আপনি তো এই ধান খেতের উপর দিয়ে দৌড়ে আসছিলেন, হ্যাঁ পাগলের মধ্যে দৌড়াচ্ছিলেন, আমরা তো আপনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে, আপনি তো কোনো কথা না বলে কি বলবো সেন্সলেস হয়ে পড়ে গেলেন, এখন আপনি বলছেন আপনি সিএনজি বুঝলেন। হ্যাঁ আমি আমার বন্ধুর সাথে সিএনজি ছিলাম। তখন সে সব ঘটনা খুলে বললো এবং সে জায়গায় তারা ছুটে গেল, গিয়ে দেখলো যে সিএনজিটা ঠিক আগের মধ্যে পড়ে আছে। অর্থাৎ সিএনজি যেখানে থাকা করে সেখানে আছে, কিন্তু সিএনজিতে সে মানিক ভাই নেই, মানিক ভাই নেই, লাশটাও নেই। মানিক ভাইকে কিছুটা দূরে একটা গাছের নিচে পাওয়া গেল, সে পড়ে আছে। পরদিন তার জ্ঞান ফিরল না, তার পরদিন তার জ্ঞান ফিরল, কিন্তু সে আর কথা বলতে পারলো না। অর্থাৎ কি ঘটেছিল তারপরে, ফারুক ভাই সেন্সলেস হওয়ার পর কি ঘটেছিল মানিক ভাইয়ের সাথে আর সেই লাশের সাথে, তার কিছুই সে কেউ জানতে পারলো না। অর্থাৎ অধরা সে কথা বলে অধরাই রয়ে গেল। আজও মানিক ভাই সে কথা কাউকে জানাতে পারেন। আচ্ছা, এটা আপনার এলাকার ঘটনা, চাঁদপুরের ঘটনা, এবং আপনি পার্সোনালি সেই একদম সরাসরি সামনাসামনি সেই ভদ্রলোককে দেখে? হ্যাঁ, আমি সেই ভদ্রলোককে দেখেছি, কিন্তু তিনি বুঝতে পারেননি যে কি ঘটেছিল। এবং আপনি বলছিলেন যে আপনার এলাকায় এই ঘটনা সবার মুখে মুখে? হ্যাঁ, এই ঘটনাটা অনেকেই জানে। এবং তিনি তো আর সিএনজি পরে কোনোদিন চালাতে সে আর তারপর থেকে সে আর কখনো চালায়নি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও ফারনানের কাছে যাব, তবে তার আগে আমরা কিছু ঘটনা পড়ে ফেলতে চাই, মানে ঘটনা নয়, SMS করে ফেলতে চাই। ইনফ্যাক্ট আমাদেরকে রৌনক তামান্না নরসিংদী থেকে SMS করেছেন, তারা ভূত FM শুনছেন। অনিকা চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে অনেক ভূতের কাহিনী তার জানা আছে এবং তার বাসায় ঘটেছে এগুলো। তো আপনি ভূত FM @readyfull.fm এখানে আপনি আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন, ইমেল করতে পারেন। এছাড়া আমাদেরকে লিখেছেন, হ্যালো রাসুল ভাই, আমি রনি মোহাম্মদপুর থেকে বলছি, ঈদ মোবারক, এবং ঈদের সেমাই খাওয়ার দাওয়াত দিয়েছেন তিনি সবাইকে। আচ্ছা, কালকে ঈদ হলে ভালো হতো, আমরা সবাই শো শেষ করে এখান থেকে সরাসরি চলে যেতে পারতাম সেমাই খেতে। এছাড়াও আমাদেরকে ইমেল SMS করেছেন সোহেল, আমাদেরকে গাবতলী থেকে SMS করেছেন, ঈদ মোবারক জানিয়েছেন তিনি এবং তার ছোট ভাই মিলে ভূত FM শুনছেন এবং আজকের ঘটনাগুলো তার কাছে অনেক বেশি ভালো লাগছে। অধরা আমাদের SMS করেছেন নেক্সাস মাইদুল যাত্রাবাড়ি থেকে এবং ভূত FM তারও অনেক বেশি ভালো লাগছে। মারিয়া এবং সারাহ মতিঝিল থেকে আমাদের SMS করেছেন, দুজনে একসাথে ভূত FM শুনছেন। আমরা চলে যাই, আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। চলে যাচ্ছি আমরা ফারনানের কাছে। আমি এখন আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমি যখন কিছুদিন আগে কুয়াকাটায় ঘুরতে যাই তখন বেশ কিছু জেলেদের সাথে আমি কথাবার্তা বলি এসব প্যারানর্মাল বিষয় নিয়ে। তো তখন এক বৃদ্ধ জেলে আমাকে এই ঘটনাটা শেয়ার করেন, তো আমি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাকে সেই জেলেটি বলেন যখন তিনি ইয়াং ছিলেন তখন তারা প্রায় রাতের দিকে সাগরে মাছ ধরতে যেত, এবং যেহেতু রাতে সাগরে মাছ ভালো পাওয়া যেত এই জন্য তারা রাতে মাছ ধরতে যেত। তো প্রতিদিনের মতোই তারা একদিন মানে একটা ট্রলার নিয়ে ওনারা দুজন জেলে মানে সাগরে মাছ ধরতে যায়, এবং ওনাদের যে সাগরে মাছ ধরতে গেল এবং ওনাদের যে যাওয়ার পরে স্পেসিফিক একটা প্লেসে যাওয়ার পরে ওনাদের যে জাল ছিল সেটাকে তারা পানিতে ফেলে দিল যাতে মাছ ধরার জন্য। ঠিক কিছুক্ষণ পরেই ওনাদের জালটাকে একটু ভারী বলে মনে হলো, তো ওনারা তো খুব খুশি যে ওনারা একটা ভালো একটা বড় একটা মাছ ধরেছে। ওনারা যখন জালটা উপরে টেনে আনলো তখন দেখলো যে ওটা কোনো মাছ ছিল না, ওটা ছিল একটা চাটাই দিয়ে মুড়ানো একটা কিছু, এরকম কিছু একটা জিনিস। তো ওনারা চিন্তা করলো এখন এটা তো জাল থেকে বের করে ফেলে দিতে হবে, এটা তো কোনো কিছু হয়তো ধরা পড়ছে, মানে এটা ফেলে দিই আমরা। তো ওটাকে ট্রলারে উঠানোর পরে ওটা থেকে মানে জাল থেকে সেটা বের করা হলো এবং এই চাটাই যেটা ছিল সেটা মানে খোলা হলো। খোলার পরে যেটা হলো যে তারা দেখলো যে ওখানে একটা ছোট বাচ্চার লাশ এবং প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে ওখান থেকে, খুব অদ্ভুত সেই গন্ধটা। এরকম মানে গন্ধ তারা এর আগেও কখনো মানে পায়নি, মাংস পচা গন্ধ সেরকমও না, অদ্ভুত ধরনের একটা গন্ধ তারা পাচ্ছিল। তারা খুব ভালো মতো যখন খেয়াল করলো ওদের যে হেরিকেন ছিল আর লাইটের অন্য কোনো ব্যবস্থা ছিল না, হেরিকেন দিয়ে যখন তারা ভালো মতো দেখলো তখন দেখলো যে এটা কোনো বাচ্চার লাশ না, এটা ছিল একটা বামুনের লাশ। তো এটা দেখার পরে তারা খুব ভয় পেল এবং অবাক হলো যে আমরা এটা কি মানে পেলাম আসলে বিষয়টা কি আসলে। তো তারপর
তারা যখন আরো ভালো মতো দেখলো তখন তারা আরো বেশি অবাক হলো এবং বেশি ভয় পেল। তারা যেটা দেখলো সেটা হচ্ছে যে ওই যে লাশের মতো তারা পেল, ওখানে দেখে যে তারা হাতগুলো ঠিক আমাদের মানুষের যে স্ট্রাকচার হাতের ঠিক সেরকম না। হাতের 3টা আঙ্গুল ছিল, 2 হাতে 3টা 6টা আঙ্গুল, এবং ওই যে ওটার যে পা ছিল আমাদের যে পায়ের যে স্ট্রাকচার ঠিক সেরকম না, আসলে ঠিক অন্যরকম। পায়েও ঠিক 3টা আঙ্গুল এবং 2 পায়ে 6টা আঙ্গুল। এটা দেখার পরে তারা অনেক বেশি অবাক হলো এবং বেশি ভয় পেল। তারা বুঝতে পারলো যে এটা কোনো মানুষ না, আসলে তারা হয়তো বা কোনো খারাপ কিছু কবলে পড়ে গেছে। তো তারা তখন চেষ্টা করলো যে লাশটাকে তারা ফেলে দিবে, যেভাবে তারা পানি থেকে উঠেছিল ঠিক সেভাবে এটাকে ফেলে দেওয়া উচিত। তারা ওটাকে চাটাই দিয়ে মুড়ালো, প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে ওটা থেকে মুড়ানোর পরে ওটা ফেলে দেওয়ার জন্য খুব চেষ্টা করলো, কিন্তু ওনারা দুজন অনেক চেষ্টা করার পরেও সেটাকে তুলে পানিতে ফেলতে পারলো না। ওটা এত ভারী হয়ে গিয়েছিল ওজনে যে ওটাকে দুজনের পক্ষে তোলা সম্ভব হচ্ছিল না। তারপর ওনারা আরো বেশি ভয় পেয়ে গেল এবং চিন্তা করলো যে না, আমাদের এখন পাড়ে চলে যেতে হবে। তো ওনাদের ট্রলারের যে ইঞ্জিন সেটাকে তারা স্টার্ট করলো, ইঞ্জিন স্টার্ট হলো, কিন্তু ইঞ্জিন ঠিকই চলছে, কিন্তু ট্রলারটা চলছে না। মনে হচ্ছে ট্রলারটাকে কেউ পানির নিচ থেকে ধরে রেখেছে, এরকম কিছু একটা। তারা আরো বেশি ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পর ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে গেল, ট্রলারের জ্বালানি শেষ। এখন আর কি করবে তারা? কিছুই করার নেই। ওই লাশটা এখনো ওখানে দিব্যি পড়ে আছে, কিন্তু কিছুই করার নেই। শুধু তারা অনেক ভয় পাচ্ছে এবং তারা দৌড়াদৌড়ি পড়া শুরু করলো। আর কোনো কিছুই তাদের করার ছিল না তখন। তো এরপর আমাকে ওই জেলে যেটা বলেন যে ওনাদের আর কিছু মনে ছিল না, ওনার সাথে কি ঘটেছিল। ওনারা জাস্ট চোখ বন্ধ করে দোয়া করতেছিল এবং একটা সময় হঠাৎ করে সে নিজেকে পায় তার বিছানায় বাসায়। এবং সে যখন সকালে ঘুম থেকে ওঠে তখন তার পরিবারের সবাইকে বলে যে আমি কি কালকে রাতে কোথাও গিয়েছিলাম। তখন তার পরিবারের সবাই বলে যে হ্যাঁ, তুমি তো প্রতিদিনের মতো মাছ ধরে ফজরের আগে বাসায় ফিরেছো এবং রাতে ঘুমিয়ে পড়েছিলে। তখন সে খুব অবাক হয়। তখন সে মনে করে হয়তো এটা আমি কোনো একটা স্বপ্নই দেখেছি। কিন্তু উনি ওনার সাথে যে আরেকজন জেলে ছিল, উনি আরেকটু এনশিওর হওয়ার জন্য ওই জেলেটার কাছে যায় এবং ওনার সাথে কথা বলে। ঠিক সেও একই ধরনের ঘটনা রাতে ফেস করে, যেটা উনি নিজে ফেস করে, ঠিক এরকমই। তো ওনারা দুজনই মনে করে যে ওনারা হয়তো কোনো একটা খারাপ স্বপ্ন দেখেছে। কিন্তু ওনারা যখন ট্রলারের কাছে যায়, ওনাদের নিজেদের যে ট্রলারটা যেটা ঘাটে বাঁধা ছিল সেটার সামনে যখন যায়, তারা দেখে যে ট্রলারটা ঠিক ভালো মতোই বাঁধা, ওখানে কোনো লাশ নেই, কিচ্ছু নেই। আর ওটার যে জ্বালানি ছিল সেটা শেষ ছিল, জ্বালানি ছিল না আসলে তখন, ইঞ্জিনের তেল শেষ হয়ে গিয়েছিল। আর ট্রলারের ভিতরে একটা চাটাই পড়া ছিল, কিন্তু সেই বাজের দুর্ঘটনা তখনও ছিল। কিন্তু এখন কথা হচ্ছে যে তারা কিভাবেই বাঁচলো। রাসেল ভাই, এটা আসলে তারা কোনো কিছু বুঝতে পারেনি যে কি হয়েছিল তাদের সাথে। ওই ঘটনার কোনো সমাধান পাওয়া যায় না এবং তাদের কাছে আসলে ওই মাঝখানে কোনো কিছুর কোনো কিছু কারো কাছে জানা নাই এবং সেটা এখনো অমীমাংসিতই থেকে গেছে। আচ্ছা, আপনার আরেকটা ঘটনা ছিল, আমরা সেই ঘটনায় চলে যাই। আচ্ছা, তো আমি আমার নেক্সট ঘটনায় চলে যাচ্ছি। তো এই ঘটনাটা আমি আমার ফ্রেন্ড প্রিয়াঙ্কার কাছ থেকে শুনি। এটা এক্স্যাক্টলি ওর আম্মুর কাছ থেকে শোনা ঘটনাটা। তো ওর আম্মু যখন ছোট ছিল তখন ওনার সাথে এই ঘটনাটা ঘটে। তো ওনাদের দেশের বাড়ি ছিল মুন্সিগঞ্জ, এবং হঠাৎ করে একদিন বিকালের পরে তাদের গ্রামের বাড়ি থেকে সংবাদ আসলো যে তাদের চাচা, যে আমাকে ঘটনাটা শেয়ার করেছেন, তার চাচা খুব অসুস্থ। তো ওনাদেরকে ইমিডিয়েটলি মুন্সিগঞ্জের পথে যেতে হবে। আর ঘটনাটা প্রায় 35 ইয়ার্স 40 ইয়ার্স আগের, অনেক পুরনো। তো এখন যে আমরা যে মুন্সিগঞ্জ যাওয়ার পথে যেরকম যে অবস্থাটা ঠিক এরকম ছিল না। এখন বেশ কিছু ব্রিজ হয়েছে, অনেক ভালো যাতায়াত ব্যবস্থা, কিন্তু তখন এরকম ছিল না। দেখা যেত যে নদী পার হয়ে, অনেক সময় ভ্যানে চড়ে, অনেক সময় কিছু দূর হেঁটে এরকম পথ অতিক্রম করে তাদের যেতে হতো। তো ওনাদের যেহেতু ইমিডিয়েটলি মুন্সিগঞ্জ যেতে হবে, তো ওনার সাথে ছিল ওনার দাদা এবং ওনার দাদি। তো ওনারা তিনজন ঠিক সন্ধ্যার আগে দিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলো। তারা নৌকা দিয়ে নদী পার হলো, তারপর কিছু দূর ভ্যানে, কিছু দূর হেঁটে, এভাবে তারা একসময় তাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি একটা জায়গায় এসে পৌঁছলো। ঠিক যখন তারা পৌঁছলো তখন একটা নদী পার হওয়া তাদের বাকি ছিল। তারা সেই নদীটাও ভালো মতো পার হলো এবং নদীটা থেকে পার হয়ে বেশ কিছু দূর হাঁটার পরে ছিল একটা ভ্যান গাড়ির স্ট্যান্ড। তখনও তাদের বাসা আরো প্রায় 30 মিনিট দূরে, ভ্যান গাড়িতে চড়ে আরো 30 মিনিট লাগবে, এরকম একটা ডিস্টেন্স। তো তারপর যেটা হলো, ওনারা যেহেতু এখানকার স্থানীয়, ওনারা সবসময় নদীটা পার হওয়ার পরে এখান থেকে ভ্যান নিয়ে ওনাদের বাসায় যেত। কিন্তু সেদিন ছিল শীতের রাত এবং রাতও বেশ হয়ে এসেছিল, প্রচন্ড ঠান্ডা বাইরে। অদ্ভুত বিষয় ছিল, ওখানে একটা ভ্যানও ছিল না।
নাও থাকতে পারে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। কিন্তু আরেকটা বিষয় ছিল যে ওখানে ভ্যান গাড়ির যে স্ট্যান্ড ছিল ওখানে কোনো ভ্যান গাড়িও বাঁধা ছিল না, কিছুই ছিল না। ছোট ছোট টঙের দোকানগুলো বন্ধ ছিল, একদম নির্জন একটা পরিবেশ। তারা কি করবে তারা বুঝতে পারলো না। তারা একসঙ্গে ভেবে নিল যে তাদের হেঁটেই পথটা পাড়ি দিতে হবে। কিন্তু তারা যখন হেঁটে পথটা পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হলো, ঠিক সেই সময়টাতেই দূর থেকে একটা ভ্যান গাড়ি আসলো এবং ভ্যান গাড়ির চালক সেটাকে চালিয়ে নিয়ে আসলো সামনে। এবং ভ্যান গাড়ির যে চালক ছিল উনি চাদর দিয়ে পুরো ঢাকা ছিল, ওনার জাস্ট চোখটাই দেখা যাচ্ছিল, মুখ দেখা যাচ্ছিল না, কিছুই দেখা যাচ্ছিল না। তো ওনার দাদা আমার যে আন্টি যে ঘটনাটা আমাকে শেয়ার করেছেন, ওনার দাদা ওই ভ্যান চালকটাকে জিজ্ঞেস করলো যে তুমি কি অমুক জায়গায় যাবে? তখন ভ্যান চালক মুখ দিয়ে কিছুই বললো না, সে শুধু ইশারায় বোঝালো যে হ্যাঁ যাবে। তার ভ্যানে চললো। তারপরে আধা ঘন্টার ভিতর তাদের যে বাসা সেখানে এসে পৌঁছলো। তারপরেই ঘটলো অবাক বিষয়টা। আসলে তারা যখন বাসায় এসে পৌঁছলো ওই যে দাদা যে ছিলেন উনি ভ্যান চালককে বললেন তুমি একটু বসো, আমরা একটু ব্যাগ নিয়ে ভিতরে যে ভাড়াটা নিয়ে এসে তোমাদের ভাড়াটা দিব। ঠিক তখনই ভ্যান চালক উনি দাদার ওনার হাত চেপে ধরলো এবং তাকে কানে কানে কিছু একটা বললো, যেটা আসলে উনিই জানেন। এবং এটা শোনার পরেই উনি যে দাদা ছিলেন উনি খুব অবাক হলেন এবং খুব ভয় পেলেন, যে আসলে খুব ভীতু সন্ত্রস্ত তাকে দেখাচ্ছিল। তার ওয়াইফ তখনই যাকে তাকে জিজ্ঞেস করলো যে তোমাকে ভ্যান চালক কি বলেছিল। আসলে সে কিছুই বলতে পারলো না। সে খুব ভয়ে ভয়ে ভিতরে চলে গেল এবং ভিতরে যাওয়ার পরে সে দেখলো যে তার ছেলে যে অসুস্থ ছিল সে মারা গিয়েছে। এটা দেখার সাথে সাথে সে অনেক বেশি অবাক হলো এবং অনেক বেশি ভয় পেল। সে সাথে সাথে চলে গেল সেই বাইরে রাখা ভ্যান চালকের কাছে। কিন্তু অবাক বিষয়, সেখানে কোনো ভ্যান চালক নেই, ভ্যান গাড়িও নেই। তখন সে আসলে ভ্যান চালকটি ওই যে দাদা ছিলেন ওনাকে কানে কানে বলেছিল যে আপনার ছেলে যাকে আপনি দেখতে এসেছেন উনি বেঁচে নেই, উনি কিছুক্ষণ আগেই মারা গিয়েছে। এবং এই কথার সাথে অরিজিনালি যে ঘটনাটা ঘটলো সেটা সে একদমই মিলে গেল। এটা ছিল ঘটনা আসলে ভাই। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য তিনজনকে অনেক ধন্যবাদ। কারণ একটু পরে আমাদের নতুন গেস্ট এখানে এসে উপস্থিত হবেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু SMS এসেছে। অঙ্কুর শাহিন আমাকে SMS করেছেন, অঙ্কুর শহীদ আখড়া থেকে। হ্যাঁ, এবং তিনি লিখেছেন যে অনন্ত ভাইয়ের ঘটনা খুব ইন্টারেস্টিং ছিল এবং ঈদ মুবারক জানিয়েছেন তিনি। উপম জুরাইন থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে তিনি একা ছাদে বসে ভূত FM শুনছেন। ঈদ মুবারক জানিয়েছেন সবাইকে। সাকিব চট্টগ্রাম থেকে ভূত FM এতই মজার যে SMS না করে থাকতে পারি না। আচ্ছা, তিনি বলেন যে আমি এবং হৃদয় এবং উর্মি সবাই একসাথে ভূত FM শুনছি, অনেক মজা লাগছে। বাট উর্মি অনেক ভয় পাচ্ছে, আর আপনারা মজা পাচ্ছেন। তার মানে দুজন মজা পাচ্ছেন, একজন ভয় পাচ্ছেন। প্রিন্স মাহমুদ আমাদের লিখেছেন যে মডেল থেকে এবং তিনি বলছেন যে ভাইয়া রুমে একা ভূত FM শুনছি, কারেন্টও নাই, খুবই ভয় পাচ্ছি। রুমটা আমাদের বনানী থেকে লিখেছেন ভূত FM অনেক ভালো লাগছে, আজকের কাহিনীগুলো অনেক ভয় লাগছে, ঈদ মুবারক। আকাশ মতিঝিল থেকে লিখেছেন হ্যালো রাসেল ভাই, কেমন আছো? মাত্র বাসার ছাদে আমি আর আমার কাজিন বসে তিনি বলছেন যে বন্যা মুনারা মিলে ভূত FM শুনতেছিলাম। বাট এত ভয় পেয়েছি যে আজকে নেমে এসছে, হয়তো এখন বাকিটুকু আসেনি। প্রান্ত আমাদেরকে লিখেছেন যে ঈদ মানে আনন্দ আর ভূত FM মানে ভয়। বাহ! আমাদেরকে জাফরিন SMS করেছেন এবং তিনি বলছেন যে ঈদ মোবারক, একা শুনছেন, ঘটনাগুলো জোস এবং ভূত FM না শুনলে তিনি জানতেই পারতেন না যে আমাদের আশেপাশে এত ভূত গিজগিজ করছে। বাট খুব সিরিয়াসলি নেবেন না ব্যাপারটা, তাহলে দেখবেন যে আপনি বেশি সাবধান হয়ে যাবেন এবং বেশি সাবধান হলে ঘটনা ঘটবে না, ঘটনা ঘটতে গিয়ে আবার আটকে যাবে। আমি চাই যে ঘটনা ঘটুক। ঘোস্ট হান্টার আমাকে লিখেছেন আমি ঈদ মোবারক ভূত FM, নাইস ভূত FM উত্তর থেকে লিখেছেন তিনি। নাজমুল লিখেছেন আমি আর আমার 5 বন্ধু মিলে কাজ করছি আর মাঠে কাজ করছি, ঈদের মাঠে কাজ করছি এবং ভূত FM শুনছি। হ্যাঁ, মহল্লায় এরকম দেখা যায় যে ঈদের মাঠে মহল্লার ছেলেরা বিশেষ করে মিলে কাজ করেন এবং সেটাই তারা করছেন। রানি আমাদেরকে লিখেছেন ব্যবসা থেকে যে সবসময় একা একা ভূত FM শুনতাম, আজ প্রথম নতুন ওয়াইফ সহ শুনছি। আজকের ঘটনাগুলো অনেক ভৌতিক, সব ঘটনাগুলো কিন্তু ভৌতিক এবং যেটা হচ্ছে যে আজকের ঘটনাগুলো হয়তো বেশি ভালো লাগছে আপনার কাছে। রানি কংগ্রেচুলেশন যে আপনার নতুন জীবন অনেক সুখের হোক, সেটাই আশা করবো। যাই হোক, আমরা চলে যাব এখন একটা ছোট্ট ব্রেকে এবং এরপরে আমরা নতুন গেস্ট সহ ফিরে আসবো। সো আমাদের ছেড়ে কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি একটু পরে, আমাদের সাথে থাকবেন, তখন নতুন অতিথি এবং নতুন নতুন সব ঘটনা। তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। This track was downloaded from FusionBD.com.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1:14 আমি রাস্তার আছি সাথে এবং চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। বলেছিলাম ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন গেস্টদের সাথে। ইন দ্য মিনটাইম আপনারা আমাদের SMS করুন, মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠাবেন 9840 নাম্বার, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর যদি আমাদের ইমেইল পাঠাতে চান এবং সেখানে অবশ্যই বড় ঘটনা যারা বিশেষ করে স্টুডিওতে এসে বলবেন, ঈদের পরে যারা স্টুডিওতে অংশগ্রহণ করতে চান তাদেরকে বলবো যে ভূতfm@radiofurti.fm অ্যাড্রেসটি লিখে ফেলুন BHOOTFM@radioforti.fm। আপনারা যারা আনফর্চুনেটলি আজকের এপিসোডটি মিস করে ফেলবেন তাদের একেবারে চিন্তার কোনো কারণে এয়ারটেল এন রেডিওর মাধ্যমে আপনারা আবারও এই এপিসোডটি শুনতে পারবেন। আপনারা এয়ারটেল নাম্বার থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়াল করতে হবে 4040 এবং সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে চ্যানেল 22 সিলেক্ট করার সাথে সাথে ভূত এফএমের বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যেটি আবারও শুনতে চান সেটি আপনি তৎক্ষণাৎ শুনে ফেলতে পারবেন। এছাড়াও আপনি ভূত এফএম টিউনটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন। ভূত এফএম টিউন কোড ইজ 92125 অ্যান্ড একটা SMS পাঠিয়ে আপনি এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে 92125 এবং এসএমএসটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে। দেখবেন যে আপনার এই এয়ারটেলের এই নাম্বার থেকে আপনার এই ভূত এফএমের টিউনটি আপনার টিউন হয়ে গেছে। যাই হোক, চলে যাবো আমরা ঘটনা এবং আমাদের সঙ্গে আবারও জয়েন করেছেন আমাদের বাবু ভাই এবং তার কাছে আমরা চলে যাবো তার কাছে একটা ঘটনা শুনতে। থ্যাংক ইউ রাসেল ভাই, ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে, হ্যাপি বার্থডে টু ভূত এফএম। গতবার ছিলাম না, আচ্ছা যাই হোক, দিস ফর মাই ফ্রেন্ড যারা আমি এই ঘটনাটা পেয়েছি আরেকটা ইসের কাছে, এক ছোট ভাইয়ের কাছে। আচ্ছা, ওর বাড়ি হচ্ছে আপনার মেহেরপুর জেলায়, অ্যান্ড ওর নাম হচ্ছে সাকিব আবদুল্লাহ। ও নামটা মেনশন করতে বসার জন্য বললাম। ঘটনাটা একটু শুনতে উইয়ার্ড শোনালেও ঘটনাটা কিন্তু আসলে সত্য। আমি বুঝতে পারছি ওর সাথে ওর কথা বলে এবং ওর মানে কথার এক্সপ্রেশনে বোঝা গেছে যে ঘটনাটা মানে ইট হ্যাজ সাম ভ্যালুজ ঘটনাটা। আচ্ছা, তো ও আপনার তখন ক্লাস 9-এ পড়ে। ও 9-এ পড়ে, ও প্রতিদিন টিচারের কাছে যেত কোচিং করতে। আর ওর সাথে ওর এক ফ্রেন্ড যেত, তার নাম হচ্ছে প্রান্ত। ওকে, তো একদিন বিকালে ও যাচ্ছে, যাওয়ার সময় ওর ফ্রেন্ড বললো যে ওর বাসায় কিছু কাজ আছে, ওটা শেষ করে আসবে আর কি। তো বললো যে তুই বাইরে দাঁড়া। তো ওই সাকিব কি করলো, বাইরে দাঁড়িয়ে থাকলো আর ওই ছেলেটা বাসার ভেতরে ঢুকলো। তো রাস্তাটা খুব কোয়াইট, মানে ঠিক সন্ধ্যার আগের মুহূর্তটা আর কি, টাইমটা বিকালের টাইমটা, বিকাল যখন শেষ হয়ে যাচ্ছে এমন সময়। তো দাঁড়ায় আসছে এবং গলির মধ্যে কোনো কিছু নেই, একপাশে বাড়ি, বাড়িগুলো অনেক পুরানো আর কি, পুরানো বাড়ি, আর ডান দিকে হচ্ছে আপনার বাঁশঝাড়। তো ও যখন দাঁড়ায় আসছে, তো অল অফ এ সাডেন ও নিচে তাকিয়েছিল, হঠাৎ তাকিয়ে দেখে যে সামনে 3টা মহিলা, 2জন আপনার মধ্যবয়সী, আরেকজন হচ্ছে বড় মানে বয়স্ক বৃদ্ধা, এবং বৃদ্ধা মহিলাটার কোলে একটা বাচ্চা 5-6 বছর বয়স। ওর ঠিক সামনে মহিলাগুলো ওকে বলতেছে যে তোমার নাম কি? হ্যাঁ, তো নাম বললো, তারপর অ্যাড্রেস জিজ্ঞেস করতেছে, কোথায় থাকো এগুলো জিজ্ঞেস করতেছে সাকিবের কাছে। তো ও বললো যে আমার নাম আমাকে এসে, তখন বলে কেন? ও জিজ্ঞেস করছে কেন আমার নাম যে আপনার দরকার, কি অ্যাড্রেস দিয়ে দরকার? তো বলছে কিছু, তারপর বলতেছে, তো বলতেছে এই বাচ্চাটাকে তুমি নিয়ে যাও। সে কেন? বাচ্চাটার মা নেই, মারা গেছে, বাচ্চাটাকে তুমি নিয়ে যাও। তো সে বলছে আমি বাচ্চা নিয়ে যাবো কেন? আশ্চর্য কথা এসে। তখন বলতেছে তোমার কোনো বোন আছে? বাচ্চাটা ছিল একটা মেয়ে বাচ্চা। তো বললো না আমার কোনো বোন নেই। বলে বাচ্চাটাকে নিয়ে যাও, তোমার বোন হিসাবে পালো বাসায় গেলে। তো সে বলছে না আমি নিবো না। তো তাকে ফোর্স করা শুরু করছে বাচ্চার মধ্যে, এবং ও তাকে জিজ্ঞেস করছে যে তুমি কি হিন্দু না মুসলমান নাকি? তো সে বলছে আমি আপনার বলতে যাবো কেন, আমি না হিন্দু না মুসলমান, আপনার সাথে আমার এত কথা কি? সে মহিলা তাকে বেশ ফোর্স করতেছে। তো করতে করতে সে একবার বলছে না আমি নিবো না, আপনারা বদল করতেছেন কেন? এই পর্যায়ে বুড়া মহিলাটা করে কি, বাচ্চাটাকে মাটিতে নামায় রেখে হা করে বাচ্চাটার মাথার সামনে মুখটা ঠেকায়, এবং ও দেখে 1 সেকেন্ডের মধ্যে বাচ্চাটা নাই, মানে মনে হলো যে মুখের মধ্যে ঢুকে গেল এরকম। দেখার পরে ছেলেটা আসলে তার স্বাভাবিক বুদ্ধি সব হারা করে, সে তাকায় থাকে, এবং সে তখন দূর থেকে দেখে যে তার ফ্রেন্ড ওই বাসার গেট দিয়ে বেরোচ্ছে, তার বাসার গেট দিয়ে বেরোচ্ছে। ও ওই মহিলা তিনটাকেও দেখতেছে, ফ্রেন্ডকেও দেখতেছে। পরবর্তীতে সে ফিল করে যে ফ্রেন্ডটা এসে ওকে ডাকতেছে গায়ে হাত দিয়ে, দেখে মহিলাগুলো নাই সামনে। আচ্ছা, তো এই পর্যায়ে সে ফ্রাইড হয়ে যায়, হুঁশ হয়ে যায়। হুঁশ হওয়ার পরে আর কোনো হুঁশ নেই। তো পরদিন সকালে ও দেখে ওই ফ্রেন্ডের বাসায়, এই ঘটনা ঘটছে সন্ধ্যায়, পরদিন সকালে ওর ঘুম ভাঙে, মানে হুঁশ মানে সেন্সে ফিরে আসে আর কি। আসার পরে
ওই বাসার জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছিল, তো সে বললো যে আমি এরকম এরকম দেখছি, এরকম ঘটনা। তখন বাসার পাশের লোকটা বলতেছে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই এলাকাতে আমার পাশের বাড়িতে একটা ফ্যামিলি থাকতো, হ্যাঁ, এবং ওরা ছিল হিন্দু, মানে ওদের একজন নানি বা কাকিমা ছিল আর দুটা মহিলা, তো তারা একটা বাচ্চা পালতো, বাচ্চাটার প্যারেন্টস ছিল না। আচ্ছা, বাচ্চাটা অনেক দুষ্টুমি করতো, আর দুষ্টুমি করলে ওরা ওই বাচ্চাটাকে খুব শাস্তি দিত প্রায়। আচ্ছা, তো একবার বাচ্চাটা এক্সট্রিম দুষ্টুমি করে, এক্সট্রিম দুষ্টুমি করার পরে ওরা করে কি বাচ্চাটাকে মেরেই ফেলে, মেরে ফেলে পেটে ফেলে দেয়, এরকম কিছু একটা। তো এরপর থেকে অনেকেই ওই বুড়িটাকে নাকি মাঝে মাঝে রাস্তায় দেখে যে বাচ্চা নিয়ে দাঁড়ায় আসে রাস্তার পাশে, এটা নাকি অনেকেই দেখছে। আচ্ছা, এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে আপনার ঘটনা। ও মানে সে মানে বলছে যে আপনি যদি বিশ্বাস না হয় আমার ঘটনা, ওখানে দোকানদার সব আছে, ওদেরকে জিজ্ঞেস করতে পারেন, ওরা বলবে যে আমি এরকম একটা জিনিস দেখছি, এবং আমার বাসার থেকে এগুলো বলা নিষেধ কাউকে। আমি আপনাকে লুকায় এসে শেয়ার করলাম বাইরে থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরেকজন গেস্ট রয়েছেন, নতুন গেস্ট, এবং তার কাছে আমরা ঘটনা শুনবো। ইন দ্য মিনটাইম আমি কিছু এসএমএস করে ফেলতে চাই। আমাদের রেজওয়ান লিখেছেন আজকের কাহিনীগুলো অসম, আমাদেরকে লিখেছেন আশরাফুল দ্য ভ্যান পুলার। আমি এটা একটা ভ্যান পুলারের ঘটনা শুনেছি, তাই লিখছেন তিনি, দ্য ভ্যান পুলার ওয়াজ শিওরলি ডেথ অর আজরাইল। ওকে, আমাদেরকে উত্তরা থেকে রুমি লিখেছেন, ভাই খুব মজা লাগছে, আমার কাছে অনেক গল্প আছে যে আমি আমার বাবার সাথে হয়েছে। আপনি ভূতের.রেডিও50.তে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। পিয়াস যাত্রাবাড়ি থেকে আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও শাহরিয়ার আসিফ আমাদের এসএমএস করেছেন, সাইমন অনেক ভয় পাচ্ছেন তিনি, আজহার আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন মোহাম্মদ তৌহিদুল। এছাড়াও এসএমএস করেছেন মিল্টন নরসিংদী থেকে, আমাদেরকে রামন এসএমএস করেছেন শামীম এসএমএস করেছেন, আমাদেরকে ঘোস্ট হ্যাকার রবিন এসএমএস করেছেন আমাদেরকে অধরা চট্টগ্রাম থেকে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সৌমেন চিটাগং থেকে, আর আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও কনক সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের ডিসক্রিপশনে গিয়ে টাইপ করেন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে। আপনার নামটা বলবেন, কোত্থেকে এসেছেন? জি ভাই, আমার নাম সুজন, আমি করে থাকি। এই হচ্ছে কথা। আমার স্টোরিটা অ্যাকচুয়ালি আমার নিজের রিয়েল কিছু সার্কামস্ট্যান্সেস সিচুয়েশনস ফেস করছিলাম। ইটস 2 years ব্যাক। তো অবস্থায় আমি তখন আমি পড়াশোনা করতাম। তো বন্ধু বান্ধবের সাথে বেশ আড্ডা মারতেছিলাম প্রায় রাত 11:30 পর্যন্ত। আচ্ছা, তো বাইক নিয়ে আসতেছি বণিক অবস্থান ওখান থেকে। তো হঠাৎ করে মনে হয় যে আই গট স্ট্রেঞ্জ ফিলিং, পিছন থেকে আমাকে ধরছে। তো বাইকের সিঙ্গেল একটু ভারী লাগতেছে, তো অবশ্যই একটু নিজের কাছে খটকা লাগবে। এটা মানে প্রথমে খুব একটা রিয়েলাইজ করে নেই, পরে আমি চিন্তা করলাম ঠিক আছে, একটু লুকিং গ্লাসের ডান পাশে লুকিং গ্লাস তাকায় দেখলাম, দেখে মানে পুরো স্টান, মানে পিছন থেকে একদম চুল উঠতেছে। তো আমি তখন কেমন একটা মানুষের কেমন সিচুয়েশন লাগবে, ফিল কেমন করবে, আমি মানে অ্যাকশন হয়ে যাওয়ার মতো অবস্থা। তো বাম পাশে তাকায় দেখি আবার যে ওনা উঠতেছে, সাদা ওনা উঠতেছে। আমি তো মানে এখন চিন্তা উঠছি, মানে দোয়া যে পড়ো সব হজবরল হয়ে গেছে, সব মিক্স হয়ে যাচ্ছে। কি করবো, মানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করবো, নামবো, অবস্থান ক্রস করতেছি, কোনো মতে টান দিয়ে আসবো। 14 দিনের মধ্যে তো কচু খাত ক্যান্টনমেন্ট বন্ধ, কোনো মতে বিজয়ের সঙ্গে হয়ে চলে আসছি বাসায় তো পুরো স্পিচলেস। আমি কোনো কিছু না, জাস্ট এসে বসে পড়ছি। আম্মুকে অবশ্যই আমার প্রচন্ড ব্যথা করতেছে, দেখো কি হয়েছে। তো আম্মু মাথাটা ধোয়াই দিল, দোয়াটা পরে দিল। তো গেঞ্জি খুলে দেখে আমার দুই পিঠে মানে হাতের ছাপ লাল টকটক হয়ে আসে, এবং অবভিয়াসলি আমার একটা মানুষ এভাবে যে হাত ছাপ দেখতে যা হয়, ইটস কোয়াইট টুয়াইস দ্য সাইজ। তো ঠিক আছে, তুমি কেন সেই রাতে ঘুমিয়েছি, আমার কাজিন টাজিন ছিল আমার সাথে। তো পরের দিন ঘুম থেকে উঠছি ভাইয়া, তো দেখতেছি মানে আপনার কাঁধের পাশে একটা কালো কবুতর বসে আছে। দেখে কি চিৎকার দিয়ে উঠে উঠলাম, সবাই চেঁচামেচি করতেছে। এখন উঠে দিই কবুতরটা একটু সামনে যায় বসে পড়ছে, সে আমাকে দেখে চোখগুলো লাল টকটকে। তো অবশ্য কবুতর চোখ লাল চিল্লাচিল্লি কিছু পর কবুতর চলে গেল। তো আচ্ছা ঠিক আছে, 1 দিন 2 দিন আলার মতো ইটস ফাইন, ভালো গেছে। তো কয়েকদিন পরে আমি আর আমার ফ্রেন্ড ছাদের ট্যাঙ্কির উপরে আড্ডা মারতেছি, প্রায় অনেক রাত হয়ে গেছে, গল্প গুজব করতেছি। তো হঠাৎ আমাদের কাছে লাগবে যে ট্যাঙ্কি কর্নারে কোনো কিছু একটা বসে আছে। না আমাদের প্রথম বলো না দোস্ত, এটা কিছু না হবে, কিছুই না আসলে কোনো না দোস্ত, আমার তো এমনি ভয় লাগছে, 2 দিন আগে একটা ঘটনা ঘটলো। তো দেখতেছি যে হঠাৎ জিনিসটা বড় হচ্ছে আর কি, হতে হঠাৎ করে বিশাল বড় একটা বাদুর, বুঝছেন, বাদুরটা উড়ে আমাদেরকে সার্কেল রাউন্ড করতেছে, আমাদের আশেপাশে ঘুরতেছে ননস্টপ। এখন আমরা মানে ওখান থেকে কি ছাদ দিয়ে লাফ দিব ট্যাঙ্কি থেকে, এখন কি মানে
এখন এমন একটা অবস্থায় পড়ে গেছি যে নাও পারতেছি নামতে, না পারতেছি কিছু করতে। তো অনেকক্ষণ প্রায় 15-20 মিনিট এরকম একটা অবস্থায় আমরা খুব ছড়ানোর চেষ্টা করলাম, পরে চলে গেল, পরে নিচে চলে আসলাম, আর ছাদেই গেলাম না কয়েকদিন। তার মাসখানেক পর আমি বিদেশে চলে আসলাম পড়াশোনা করার জন্য। তো যাওয়ার আগে তখন তাবিজ টাবিজ সব ঠিকঠাক করা হয়েছিল। তো তারা বসে কুফরি কারণ করছিল আপনার উপরে, হয়তো এই সব কারণে। তো বাসায় সবাই তো জানি কেমনে করে তাবিজ টাবিজ ভাঙ্গায় মৌলানা দিয়ে। তো ফাইন। তো আমি পার্ট টাইম যখন জব করতাম, তো রাতে আমি যখন জব, আমি সাধারণত রাতে অনেক রাতে জব করি, তো আসার সময় 3টা-4টা বেজে যায়। আর আমার রাস্তাগুলিটা এমন যে পিচ ব্ল্যাক, টোটালি খুবই ডার্ক। তো আই ওয়াজ ওয়াকিং টু মাই হাউস। তো আস্তে আস্তে হঠাৎ দেখি একটা ফক্স, মানে একটা শেয়াল, মানে আমার রাস্তার মাঝ বরাবর বসে আছে, আমাদের তাকায়। মানে এমন হয়ে তাকে সে খুব রাগ করে আসে, মানে একটা মানুষ পশু দেখলে কেমন লাগবে, কিন্তু তার চেয়ার ডিফারেন্ট, টোটালি সে এমন হয়ে রাগ করে আসে যে তার কোনো ক্ষতি বুঝতে বা কিছু। তো এখন আমি না পারতেছি একটা কদম আগাতে, না পারতেছি পিছাইতে। তো কিছুক্ষণ পর একটু মানে ভাবানোর চেষ্টা করলাম, তো সে উঠে গেল, উঠে একদম আমার যে চলে যাচ্ছে, আমি হাঁটতেছি, ওয়াক করতেছি, একদম আমার গেটের দরজার সামনে যে সে দাঁড়ায় আসে, মানে সে ঢুকতেই দিবে না আমাকে বাসার মধ্যে। তো আমি স্বাভাবিক সুরা টুরা পড়লাম, আর কি ডুসি পড়ে, তো চোখটা বন্ধ করছি, চোখটা বন্ধ করে খুলে দেখি আর নাই। তো বাসায় গেলাম, তো প্রত্যেকদিন ওইরকম দোয়াটা পড়তাম। তো একদিন আবার মানে বাস থেকে আসতেছি রাতে, তো সাধারণত প্রতিদিনই দেখতাম যে একটা মহিলা, আমি বুঝতাম না, একটা মহিলা রাত 2টা-3টার সময় একটা বাচ্চাকে নিয়ে, তো মানে সে সাধারণত কেন যাবে রাত। আর আমি আমার বাসাটা ছিল একটা কবরস্থানের লেটেস্ট 2-3 স্টপ করে আর কি। তো সে সবসময় দেখতাম নামতো ওখানে। তো একদিন বাস খালি ছিল, তখন ড্রাইভার আর কি বলতেছে আমাকে যে জুনো যে অ্যাকচুয়ালি কাহিনী কি, মানে সেই জিনিসের কথা বলতেছে। সে আমাকে বলতেছে তুমি কি জানো এখানে কি হয় অ্যাকচুয়ালি? আমি তো কিছু জানি না। বলছি দেখছো প্রত্যেকদিন মহিলাটা যে আসে, তুমি যখন অন্যান্য বাস তখন কিছু বসে তোমাকে না তো। অ্যাকচুয়ালি ওই মহিলা তার বাচ্চাকে মেরে ফেলছিল এবং সে নিজে সুইসাইড করছিল এবং কবরস্থায় তাকে নিয়ে যায়। তাই আমি তো মানে ওয়ার্ড জানতে ঠিকানা শুরু করে স্টান হয়ে গেছি। তো আপনার ভয় লাগে না? মানে না, সে কোনো ক্ষতি করে না আমাদেরকে। এবং এই বিষয়ে আমরা অনেকবার দেখছি, মানে প্রতিনিয়ত দেখি। তো এরকম কিছু হওয়ার পর থেকে, এবং বাংলাদেশে যখন বলছিল, মৌলানা বলছিল যে আপনি বিদেশ গেলেও আপনার ছাড়বে না কিছু, কেউ করছে। এই গত লাস্ট মাসে আমি আসলাম বাংলাদেশে। তো আমার আব্বু আমি বলতেছে যে তোমার পুরো রুমকে আমি পরিষ্কার করলাম করে, তোমার পিছনে একটা মানে আমার রুমের একদম আলমারির উপর কর্নার একটা ছোট্ট একটা লাইট আছে আর কি। লাইটটা চোখেও পড়ে না, কারণ লাগেজ টাগেজ রাখি তো আমরা ওখানে। তো ওটার পিছনে একটা তাবিজ ঝুলানো ছিল। তো আমার আব্বু তাবিজটা খুলে অবশ্যই দেখেনি, ফালাই দিচ্ছে। তো হয়তো এই কারণে হয়তো হইতেছে। এই হচ্ছে আমার কাহিনী আর কি। তো আল্লাহর মতে এখন খুব একটা এরকম সার্কামস্ট্যান্স বা সিচুয়েশন করি না। আমি চাই না যে আপনি পড়েন, বাট ঘটনাটা বেশ ইন্টারেস্টিং ছিল। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমাদের পরবর্তী গেস্টের কাছে আমরা চলে যাবো। আজকে আসলে প্রেশার আমাদের অনেক বেশি, অনেক গেস্ট রয়েছেন, সো বুঝতেই পারছেন আপনারা। আমরা পরবর্তী গেস্টের কাছে চলে যাচ্ছি এবং আপনার ঘটনাটা বলে ফেলুন, এরপরে আবারও বাবু হয়ে আসবেন। সো আপনি আপনার আচ্ছা নামটা বলবেন প্লিজ। হ্যালো লিসনার, আমি আঞ্জুম, আমি এসেছি মোল্লাটেক থেকে। আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটা আমার একজন আঙ্কেলের কাছ থেকে শোনা। তার চাচার সাথে ঘটেছিল এই ঘটনাটা। তার চাচা আর কয়েকজন বন্ধু মিলে আসামে যান কাজ করার জন্য। তো আর্থিক অবস্থা তার এতটা ভালো ছিল না, সেজন্য সে একটা দোকানে চাকরি পায় এবং তাকে দেওয়া হয় যে সে কাঁসার কিংবা পিতলের, স্টিলের হাঁড়ি পাতিল বিক্রি করতেন মাথায় করে নিয়ে। তো এমনি তারা 4 বন্ধু যখন একসাথে বের হলেন এটার জন্য, তারা একটা বনে রাত কাটাতে হতো কোনো কারণে, সাপোজ কোনো কারণে তারা লেট হয়ে যায় বাসা ফিরতে। তো তারা সেখানে থাকেন এবং উনি তখন আর টয়লেট যাবে, সেজন্য তিনি একটু ঝোপে যেতে চান। আশেপাশে জায়গাটা ফাঁকা ছিল, তো সেখানে যখন তিনি যান তখন আশেপাশে তিনি রাস্তাটা হারিয়ে ফেলেন এবং তার বন্ধুদের দেখে কোনো সাড়া পান না। তো তারাও তার আসার দেরি রেখে তারা মনে করেন সে হয়তো পরে আসবে কিংবা কোনো কারণে আটকে গিয়েছে। তারা আর খোঁজ করতে না যায়, তারা চলে যান এবং
তিনি মাঝ রাতে এমন সময় তিনি আল্লাহ আল্লাহ শব্দ পেতে থাকেন যে কেউ এখানে জিকির করছে। তো তিনি চিন্তা করলেন কেউ যদি জিকির করতেছে তো আমি তো এখানে গিয়ে তাকে জিজ্ঞেস করতে পারি যে আমাকে রাস্তাটা দেখিয়ে দিন। তো তিনি যখন আস্তে আস্তে তিনি সেই জায়গাটা খুঁজে পান এবং তিনি দেখেন যে একজন হুজুর সেখানে বসা এবং দুটো তাল গাছের মাঝখানে বসে একটা নারিকেল সেখানে পড়তেছে, আবার সেই নারিকেল থেকে আল্লাহ শব্দটা আসতেছে। তিনি সেটা নিজেই শুনতে পাচ্ছেন যে সেখান থেকে আল্লাহ শব্দটা আসতেছে। তো এটা দেখে তিনি তাকে ডাকেন যে হুজুর আমি একটু বিপদে বসি। তো হুজুর তার দিকে যেই যখন তাকালেন তার নূরের যে আলো সেটাতে তিনি মানে সেন্সলেস হয়ে যান এবং যখন তার সেন্সটা আসে তখন সেই হুজুর তাকে বলেন যে তুমি আমার জিকিরে ডিস্টার্ব করছো বা আমার সেজন্য আমার একটু রাগ হচ্ছিল। তো তুমি বলো যে তুমি কি সমস্যা পড়ছো, আমি তোমাকে অবশ্যই সাহায্য করবো। তো তিনি বললেন যে আমাকে শুধু জঙ্গল থেকে বের হওয়ার রাস্তাটা দেখা দাও, আমি এখান থেকে চলে যেতে চাই। তো তিনি বললেন তুমি শুধু আমার কাছে এইটুকু চাও, ঠিক আছে আমি তোমার একটা নাম বলি, তুমি যখন আমার নাম ডাকবা তখন আমি তোমার কাছে আসবো। তো এই নামটা তিনি অবশ্যই বলে যাননি যে কি নামে ডাকতে বলেছিলেন। তো সেই তাকে বললেন যে তুমি এই সামনে হাতের পশ্চিমে ধরে গেলে তুমি একটা বড় নদী পাবে, সেটা পার হলেই তারপরে রাস্তা পাবে এবং তুমি তোমার সবাইকে খুঁজে পাবে আবার। তো তিনি এখানে যান, তো সেখানে আমার মাঝি থাকার কথা না, তিনি একজন মাঝিকেও সেখানে পেয়ে যান। তিনি এবং পার হওয়ার পর তিনি যখন তার সব বন্ধু তার সবাইকে পেয়ে যান এবং সবাইকে যখন ঘটনাটা বলেন তো তার চেয়ে সবাই বয়স অনেক বড় ছিল। তো তারা আসলে হাসাহাসি করলেন যে তুমি এটা বানায় বলতেছো কিংবা ইয়ে করতেছো। তো একজন খুব খেপে গিয়ে তাকে চর মেরে বসে কথা কাটাকাটির মাঝখানে যে এমন কিছু ঘটতে পারে না কখনো যে তুমি তোমাকে নাম বললো তো হুজুরকে এনে দেখাও আমাদের কাছে যে তোমাকে এত কিছু বলছে। তো সে বলে যে হ্যাঁ আমি দেখাবো, কিন্তু এটা ঠিক নয়, তার মানে তুমি আমাকে ইয়ে করবা। তো তাদের রাতে প্রচন্ড জ্বর আসে, সেই 3 দিনেরই অনেক জ্বর আসে। তো তখন তিনি হুজুরকে ডাকেন, একজনের প্রচন্ড জ্বর আসে, তো সে প্রায় যে জ্বর নিয়ে এসে তার প্রচন্ড জ্বর আসে। তো তারা তিনি বললেন যে আমি তাকে ডাকবো, তোমরা দেখবা। তো তিনি তাকে ডাকেন এবং তিনি আসেন, তাদেরকে একটা পাতা দেন, বলেন যে এই পাতার রসটা তোমরা ওই 2 জনকে বেটে খাওয়াবা, বা যে তোমাকে জ্বর মারছে তাকে খাওয়াবা না, সেই পরের দিন সকালে মারা যাবে। তো এই ঘটনার পর তারা পরের দিন সকালে মারা যান এবং এরপরে যখন তিনি বাংলাদেশে মারা যান না, মানে যেকোনো একজন মারা যান, বুঝতে পেরেছি, বাকি সবাই সুস্থ হয়ে যান। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা আবার চলে যাচ্ছি বাবু হয়ে গেছে। ইন দ্য মিন টাইম আমি কিছু SMS করে ফেলতে চাই। আমাদের কাছে SMS করেছেন তানভীদ, এছাড়া SMS করেছেন তামান্না নেত্রকোনা থেকে, এবং তিনি বলেছেন তাহলে তিনি একা শুনছেন। আখি আমাদেরকে SMS করেছেন, তিথি শ্রাবণ আমাদেরকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন ডেভিড, দেখতে পাচ্ছি চিটাগং থেকে আমাদেরকে সুয়াইয়া SMS করেছেন তৌহিদুল ইসলাম SMS করেছেন আমাদেরকে সালেহা, এবং আমাদেরকে SMS তিনি বলছেন যে তিনি তার 2 মেয়েকে ভূত FM শুনছেন। আদ্রিকা আমাদের SMS করেছেন এবং বলছেন যে আমি আব্বু ভাইয়া আমরা সবাই মিলে, এবং তিনি বলছেন যে তিনি আচ্ছা এবং তাদের পোষা মোরগ আর আম্মু ভূত FM শুনছেন। ওকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আলামিন খুলনা থেকে, এবং তিনি বলছেন যে কখনো ভূত FM শুনতাম না, আজ প্রথম, খুব ভালো লাগছে, এবং আজকে প্রথম শুনে ভালো লাগছে, আশা করছি এখন থেকে তারা রেগুলার শুনবেন। রূপা এবং নেহা আমাদের SMS করেছেন পুস্তকলা ঢাকা থেকে, এবং তিনি বলছেন তারা অনেক বেশি পছন্দ করছেন আজকের এপিসোডটি। অনেক বরিশাল থেকে SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন আমাদেরকে তরিকুল, SMS করেছেন আমাদেরকে সাফওয়ান মগবাজার থেকে, এবং তিনি বলছেন তার 3rd SMS, বাট এখনো তার SMS পড়া হয়নি, বাট এই SMS এই ছাড়া আর কোনো ইনফরমেশন নাই। তো আপনার SMS আমি পড়ে ফেললাম। লুবনা আমাদেরকে SMS করেছেন মুক্তাগাছা থেকে যে আমি একা লাইট অফ করে ভূত FM শুনছি, ভালো লাগছে শুনতে। আমাদেরকে বিদ্যুৎ যাত্রাবাড়ি থেকে SMS করেছেন, এবং আমাদেরকে তিনি বলেছেন যে গোরস্থানের সকল ভূতের পক্ষ থেকে নাকি তিনি ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের সবাইকে। নুসরাত লালবাগ থেকে SMS করেছেন আজকের ঘটনাগুলো খুবই ভয়ঙ্কর লাগছে তার কাছে, আনোয়ারের কাছেও অনেক বেশি ভালো লাগছে, একইভাবে টুম্পার কাছেও অনেক বেশি ভালো লাগছে। চলে যাবো আমরা বাবু ভাইয়ের কাছে তার ঘটনায়। হ্যালো এই ঘটনাটা এটা শোনা হচ্ছে এই কয়েকদিন আগে আর কি, ওই আরেকটা ছোট ভাই আর কি, তার নাম হচ্ছে মতিউর, ও নাম বলতে বলছে জন্য বললেন। আচ্ছা,
ওর এটা আসলে অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফের সাথে মানে একটা এক্সট্রিমলি মানে একটার সাথে একটা জড়িত আর কি। আচ্ছা ওর এক কাজিন আত্মহত্যা করে। আচ্ছা আত্মহত্যা করে কারণ সে বিয়ের পরে মানে বাবার বাড়িতে থাকতো আর কি, কোনো কারণে শি ওয়াজ নট হ্যাপি ইন হার লাইফ। তো সে বাবার বাড়িতে থাকতো, সেখানে বাসায় কিছু মানে কথোপকথন মানে কথাবার্তা ভালো লাগতো না, বা মা টিজ করতো, তাকে কিছু বলতো রাগ করে, এগুলোতে সে একসময় পিস্ট অফ হয়ে সে আত্মহত্যা করে। তো আত্মহত্যা করার সময় এই খবরটা যখন ও পায়, ও বাড়িতে যায়, যে এক পর্যায়ে মানে তাকে বাঁচাতে পারে না আর কি, হাসপাতালে নিয়ে মারা যায় আর কি। তো সে সুইসাইড করছিল আপনার বিষ খেয়ে। তো মারা যাওয়ার কয়েকদিন পরে যে ফার্স্ট ঘটনাটা হয়, যিনি আত্মহত্যা করলেন সে ওই গ্রামে মানে কাজ করতো, যেটা বাড়ির কাজ যেটা করতো, সে হচ্ছে গরু তারপর মহিষ এগুলোকে দেখাশোনা করতো। This track was downloaded from FusionBD.com. তো রাস্তাটা গেছে এক পাশে, রাস্তার সামনে বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের ওই সাইডে হচ্ছে আপনার ওই মাঠ যেখানে গরু মহিষ সে চড়াতো আর কি। আচ্ছা তো একদিন সন্ধ্যায়, এখন সে মারা যাওয়ার পর তো আসলে কাজটা করা কেউ নাই, একদিন সন্ধ্যায় ওদের এক বড় চাচা সেখান থেকে আসতেছে আর কি। আসার সময় তখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, চারিপাশে অন্ধকার, মানে ঠিক মানে গধূলিটাও পার হয়ে গেছে, মানে ইটস গট ইন ডার্ক। তো এই সময় গরুগুলোকে নিয়ে যখন আসতেছে, বাঁশঝাড়ের কাছে যখন আসছে, তখন গরুগুলো হঠাৎ থেমে গেছে, আর যাচ্ছে না, ডাকাডাকি শুরু করছে এবং দৌড় দিচ্ছে, কয়েকটা গরু দৌড় দিয়ে পিছন দিকে চলে গেছে আবার। তো উনি ফার্স্টে ভাবলো যে এটা মানে নর্মাল হতে পারে, আবার ট্যাব নর্মাল লাগলো, গরু কখনো এরকম কাজ করে না, হঠাৎ করে কি। আর ওই অঞ্চলে এমন না যে মানে সুন্দরবনের কাছে বাঘ টাঘের এরকম কিছু না, তো সে কিছুটা আপনার ভয় পাবে বা এরকম কোনো এলিমেন্ট ওখানে নাই, কুকুর টুকুর দেখো গরু ভয় পান। তো সে মানে বেশ মানে হকচকায় গেল যে ঘটনাটা কি। তো তখন উনি হঠাৎ করে দেখে যে দূরে বাঁশঝাড়ের সামনে একটা মেয়ে, অবয়বটা একটা মেয়ে, সেটা মানে দুই হাত দিয়ে সব পাতা জড়ো করতেছে আচ্ছা একসাথে, এবং অবাক হয়ে দেখে যে মেয়েটার চেহারা অনেকটাই তার ভাস্তির মতো, যে আত্মহত্যা করছে। আচ্ছা, এবং তখন উনি বেশ ভয় পেয়ে যায়। উনি ভয় পেয়ে যে কিছুক্ষণ দাঁড়ায় থেকে একটু দৌড়াদৌড়ি করে, তারপর হঠাৎ দেখে যে নাই, মানে মেয়েটা নাই। আচ্ছা, তো উনি আবার ফিরে যায়, গরুগুলোকে কালেক্ট করে নিয়ে আসে, এবার আর কিছু হয় না, নর্মালি বাসায় চলে আসে। তো এরপরে ওনাদের ফ্যামিলির আরেকজন এরকম সেও ওখান থেকে আসছিল। তো সে ওখানে দেখে যে দূরে ওরকম সেম জায়গায় ওই একটা মেয়ে দাঁড়ায় আছে, এবং ওই বাঁশ গাছ আছে, বাঁশ গাছের ওই বাঁশ এরকম পড়ে আসে পাশে। তো এটা দেখে সে মনে করেন যে একটু সাবধান হয়, ফার্স্ট একটু ভয় পায়, ভয় পাওয়ার পর আস্তে আস্তে হেঁটে আসে, পরে বাঁশটাকে যখন সে টাচ করে, মানে একটা লাঠি না কিতে আছে, বাঁশটা উঠে যায় সোজা। এই ঘটনাটা আমরা প্রায় শুনি, বাঁশ উঠে যাওয়ার ব্যাপারটা অনেকের কাছে শুনি। এনিওয়ে তারা ভাবে যে এখানে কোনো একটা ব্যাপার হয়েছে, যে কোনো খারাপ জিনিস হয়েছে। তো ওরা যেটা করে, বলে যে বাঁশঝাড়ের পাশে যে এখানে ওদের জায়গাটা, সেখানে একটা মসজিদ ওরা করবে আর কি, চিন্তা করলো, তাহলে হয়তো কিছুটা এই জিনিসগুলো নাও হতে পারে। তো ওরা ওখানে একটা মসজিদ তৈরি করে, মসজিদটা হচ্ছে আপনার মানে বেড়া দিয়ে তৈরি করে, ওখানে মানে মোটামুটি ভাবে একটা মসজিদ, এবং সেখানে কয়েকজন মানুষকে বলে নামাজ টামাজ পড়ার জন্য আর কি। একদিন রাতে কয়েকজন মুসল্লি ওখানে নামাজ পড়তে গেছে ওই ফ্যামিলির। তো মনে হচ্ছে বাঁশের যে বেড়ার এই পাশ থেকে কেউ লাঠি দিয়ে এই মাথার থেকে মাথা ক্যাট 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 করে, মানে হেঁটে গেলে যে সাউন্ডটা হয় লাঠি ঠেকায়, এরকম সাউন্ড হচ্ছে। তো ওরা নামাজ শেষ করছে, নামাজ শেষ করার পরে ওরা ফার্স্টে বলছে, এই কে এখানে, কে এরকম করতেছে, কোনো উত্তর নাই। তো উত্তর যখন দেয়নি, তো একজন বের হয়ে গেছে, বের হয়ে মসজিদের বাইরে জায়গাটা গেছে, দেখ কেউ নাই, মানে টোটালি এমটি, কোনো না। তো আবার চলে আসছে, এসে আবার বাকি নামাজ শেষ করতেছে। ওই যখন নামাজ পড়ে তখন দেখতেছে যে ওই বাঁশের মধ্যে আবার এরকম সাউন্ড, আর একটু পরে মানে পিছনে যে পাতাগুলো আছে, বাঁশ পাতা শুকায় পড়ে থাকে, এটাকে কেউ মানে টেনে এলোমেলো করতেছে, একসাথে সরসর করে মানে উঁচা করতেছে। শব্দগুলা ঠিক মানে পশু দৌড়াইলে যেরকম সেরকম না, মানুষ যদি টেনে একসাথে করে কয়েকজন মিলে বাঁশের পাতা টাতা সেরকম। এটা শোনার পর ওরা একটু ভয় পায় পর নামাজ শেষ করে বাইরে আসে, এটা দেখে মানুষ নাই, তবে বাঁশ পাতা কেউ জানি স্তূপ করে রাখছে, মানে পোড়ানোর আগে একটা উঁচু করে একটা স্তূপ করে, সেরকম স্তূপ করে আছে বাঁশ পাতা, শুকনা বাঁশ পাতার একটা স্তূপ। তো এটা দেখে ওরা ভয় পায়, বেশ ভয় পাওয়ার পরে বাসায় চলে আসে এবং মসজিদের মধ্যে বলে যে দোয়া টোয়া পড়তে বেশি করে, যাতে এই ধরনের না হয়। তো ইন দ্য মিন টাইম পরের দিন নাকি ওই গ্রামের পাশেই একটা ছোট বাচ্চা 7-8 বছর বয়স, তার অসুস্থতার খবর পায় সবাই। অসুস্থ খবর পরে ওরা যায়, যে দেখে যে বাচ্চাটা আপনার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, এবং বাচ্চাটা ঠিক বড় মানুষের মতো কথা বলতেছে, আমি হচ্ছি ওই
সেই মানে যে মারা গেছে আত্মহত্যা করে, আমি সেই। এবং বাচ্চাটা এমন এমন কথা বলতেছে যেটা মানে বলার কথা না, বলতেছে যে আমার বাচ্চাকে কষ্ট, সে বলতেছে আমার বাচ্চাকে কষ্ট দেওয়া হতো, হ্যাঁ আমার বাচ্চাকে এখনো কেউ দেখে না, আমি তৃপ্ত হচ্ছি না, আমি মানে মনেও শান্তি পাচ্ছি না, মানে বড়দের মতো এগুলো বলতেছে। এত ছোট 6-7 বছরের বাচ্চারা এগুলো বলার কথা না। এবং সে বলছে আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুক জ্বলে যাচ্ছে। তখন ওরা ওখানে একটা হুজুরকে নিয়ে আসে আর কি, হুজুরকে নিয়ে এসে ওই বাচ্চাকে আপনার ঝেড়ে আর কি, আস্তে বলে যে জিন, ও হুজুর বলে যে এখানে অতৃপ্ত আত্মা তাকে ধরছে, হ্যাঁ ধরে তাকে নাকি আপনার ধোয়া টোয়া পড়ে আসছে যেটা ছাড়ায়, এবং ওইসব প্রসিজার হয়। আচ্ছা, এটা হচ্ছে ঘটনা। তারপর নাকি কেউ কিছু দেখে না এখানে প্রসিজার শেষ করার পরে। তবে ছোট দুইটা এক্সপিরিয়েন্স বলতে পারি, আমি বলতে পারছিলাম ছোট ছোট দুইটা শুনলাম। এটা হচ্ছে একদম রিসেন্ট, এবং মানে ইট ওয়াজ মানে আমি অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করছি দুটা। একটা হচ্ছে এই গত কয়েকদিন আগে, এর মাঝখানে যে আপনার হুতে আসা হয়নি, একদিন আমি রাতের বেলা যাচ্ছি বাসা থেকে, বলছি রাত তখন বাজে আপনার কটা 10টা 10:30। তো এসে আমার মোটরসাইকেল নিয়ে আমার পাশের রোড দিয়ে যখন যাচ্ছি, তো যাওয়ার সময় দেখি মানে হঠাৎ করে দেখলাম কি জানি সামনে, তো দেখলাম যে একটা বিড়াল টাইপের কিছু, বিড়াল বা ছোট কুকুরের বাচ্চা ফ্ল্যাটেন হয়ে গেছে রাস্তা, মানে কোনো গাড়িটা রান ওভার করছে, রাস্তার সাথে মিশে গেছে। আমি জাস্ট ওইটার উপর দিয়ে চলে গেছি মোটরসাইকেল, হালকা স্লিপ করছে রাস্তাটা, বাইক নিয়ে চলে গেছে। তা আমি কিছুক্ষণ মাথায় রাখি নাই, চলে গেছি। তো আমি বাইরে গেলাম, বাইরে গিয়ে যখন ব্যাক করতেছি, ইট ওয়াজ লাইক 11:30-12 রাত্রে। তো ব্যাক করার সময় আমি রাস্তাতে আসতেছি, তো ওই জায়গাটা, ওই রাস্তাতে আমার হেডলাইটের আলো পড়ছে, আমি দেখতেছি ওই জিনিসটাই আসে, ওখানে এখনো আসে। আমি চিন্তা করছি ওটা পাশ কাটা যাবো বা কিছু। এই সময় আমি দেখি একটা বল, চুলের বলের মতো, জাস্ট লাইক আপনি ধরেন একটা ফুটবল খেলার যে বল হয় তার থেকে একটু বড়, কিন্তু বলটা মনে হচ্ছে চুল দিয়ে তৈরি করা, মানে মানুষের চুল দিয়ে তৈরি করা, এবং ভেতরে ওই যে ছাই পোড়ালে, কাগজ পোড়ালে যেরকম ছাইয়ের মতো থাকে, অনেক সময় আগুনটা জ্বালে নেবে, এরকম একটা ভেতরে। এবং সেটা ওই জিনিসটার উপর থেকে উড়ে যাচ্ছে, ওই যে ডেড বডি যেটা, ওটার উপর থেকে উড়ে যাচ্ছে রাস্তার মধ্যে 2-3 ফিট উপরে তখন। এবং বাই দ্য টাইম আই গট ক্লোজ টু ইট, এটা আমার ফেসের প্রায় লেন্থে আসছে। আমি মানে বেশ হচকচাই গেছিলাম, যেটা আমার মুখে লাগে নাকি। আচ্ছা, এবং মানে উইদিন এ ফিউ সেকেন্ডস ওইটা মুভ করে একটু দূরে চলে গেছে, আমার ফেস থেকে 2-3 ফিট দূরে। এবং আমি দেখলাম ওইটা সোজা উঠে গেল, উঠে বাম দিকে যে আর বলটা নেই। এটা এই রিসেন্ট ঘটনা। আচ্ছা, এবং মানে এটা খুব আশ্চর্য, এই জিনিসটা কি আমি নিজে এখনো ফিগার আউট করতে পারি না। আমার কাছে খুব উদ্ভট লাগলো ব্যাপারটা, খুবই উদ্ভট। আর সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে একদমই শর্ট, কিন্তু মানে জিনিসটা হরিফিক। আমি রাতের বেলা আপনার বাসায় উঠতেছে, তখন এইরকমই 12টা বাজে প্রায়, সিঁড়ি দিয়ে। তো আমার যে 5 তলায়, যেটা 4th ফ্লোর, সেখানে ওনারা লাইটটা বন্ধ করে রাখে আর কি সামনে। তো আমি যখন উঠতে যে ঠিক 4 তলা থেকে, আমি এই একটা মাইন্ডে ছিলাম, 5 তলার কাছে আসছি, হঠাৎ দেখলাম একটা ছায়ার মতো সরাসরি নামলো, নেমে মনে হলো যে আমার পায়ে দিয়ে করে চলে গেল। ইট ওয়াজ সো হরিফিক, মানে আমি হঠাৎ করে মানে আমার গায়ের লোম সব দাঁড়ায় গেছে, কি নামলো হঠাৎ করে, পিছিয়ে তাকাচ্ছি কিচ্ছু নাই, খুব অল্প সময় মানে মধ্যেই এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। মানে লাইক মানে আপনার মিলি সেকেন্ডের মধ্যে, মানে খুব দ্রুত নামলো, নেমে আমাকে পাস করে চলে গেল ছায়ার মতো। আচ্ছা, মানে ভেরি হরিফিক থিং। এটা রিসেন্ট একটা ঘটনা, এই যে পরপর 2-3 দিন মানে মধ্যেই ঘটছে যেটা। আচ্ছা, আমরা লাস্ট একটা ঘটনা শুনবো আপনার কাছ থেকে। লাস্টটা হচ্ছে, এটা হচ্ছে আমার আরেকজন পরিচিত, ওর নাম হচ্ছে আমার ছোট বোন আর কি, ধরেন ওর নাম হচ্ছে নাদিয়া। ও আমার কাছে শেয়ার করছে, ওদের বাসায় ও যেখানে থাকে সেখানে ওদের একটা রুম আছে, ওটা স্টাডি রুম। হ্যাঁ, তো সেখানে নাকি ও মানে আগে থাকতো না, ওদেরকে নিষেধ করতো, মানে কেন নিষেধ করতো বাবা মা এটা ও জানে না। হ্যাঁ, আচ্ছা, বাট বলতো যে ওই রুমে থেকো না। তো ও রিসেন্টলি ওই রুমে থাকা শুরু করছে। তো থাকা শুরু করার পরে ফার্স্ট এক্সপিরিয়েন্স যেটা তার, সেটা হচ্ছে সে একদিন দেখতেছে যে হঠাৎ মনে হলো যে ওর ছোট ভাই আসলো, ও শুয়ে আসছে, হঠাৎ মনে হয় ছোট ভাই এসে পাশে শুলো। তো ওরকমই ফিল করছে, হঠাৎ করে তাকায় দেখে যে ছোট ভাই নেই, কেউ নেই। ওর কাছে খুবই এটা ভয়ঙ্কর লাগছে, কি ব্যাপার, ছোট ভাই আসলো আমার পাশে, শুনলাম বিছনায়, বুঝলাম যে পাশে কেউ শুয়েছে, এবং জাস্ট লাইক ছোট ভাই যেভাবে শোয় ওইভাবে, ছোট ভাই নাই। তো তারপর কিছুক্ষণ পর ও আবার অন্যদিক তাকাইছে, একটু পর যখন তাকালো দেখলো যে ওই পাশে একটা ছায়ার মতো আসলো, এসে ওই বারান্দার যে দরজাটা ওদিকে চলে গেল, মানে বারান্দার দিকে ঢুকলো, মনে একটা মানুষের মতো অবয়, এবং আধো আলো অন্ধকার তো এরকম। তো এটা দেখার পর সব ভয় পাইছে, এবং আপনার একটু পরে উঠে বারান্দার দরজাটা খুলছে, খুলে তাকাইছে। তো ওদের বারান্দার সামনে গিয়ে দেখা যাচ্ছে উঠানে একটা আম গাছ আছে। তো আম গাছটা ওই রাত্রেবেলা ও দেখতেছে আম গাছে মানে কাক ডাকাডাকি করতে শিখেছে। তো
তাকায় দেখে যে আম গাছের নিচে একটা বেশ টল একটা মানুষের মতো অবয়ব দাঁড়ায় আছে, এবং কিছু কুকুর ওইটাকে দেখে চরম ঘেউ ঘেউ করতেছে, মানে প্রচন্ড রকম ঘেউ ঘেউ করতেছে। এবং এক পর্যায়ে ও যখন তাকায় যখন মানে জিনিসটা দেখছে এরকম ছায়ার মতো দাঁড়ানো, হঠাৎ দেখে যে কতগুলো কাক ওই গাছ থেকে উঠে চলে গেল, উড়ে গেল আর কুকুরগুলো সমানে ঘেউ ঘেউ করতেছে। ও তখন আস্তে করে বাসার মধ্যে ঢুকে গেছে, ঢুকে আপনার আবার জাস্ট গেটটা লাগাই দিছে। তো এরকম নাকি হয়তো যে ওই স্টাডি রুমের নাকি এরকম শোয়ার পর দু একদিন দেখছে যে ওর যে জানালার মধ্যে মনে হয় কেউ খোলার চেষ্টা করতেছে। তো পরে যখন কিন্তু জানালাটা ভেতর দিকে গ্রিলের ভেতরে, মানে গ্রিল ক্রস করে আসতে হবে। তো এই সময় সে যখন বাইরে তাকায় জানলা দিয়ে দেখে কেউ নেই, বারান্দা পুরো এমটি। তো পরবর্তীতে ও জিজ্ঞেস করে ওর ফ্যামিলিতে যে এটা আমি এই রুমে যে থাকতেই তো না, এরকম কিছু জিনিস এক্সপিরিয়েন্স করছি, ঘটনাটা কি? তো বলে যে না, ওই রুমটা থাকতেই পার না, কারণ তোমার দাদা এখানে অনেকদিন অসুস্থ ছিল এবং উনি এই রুমে মারা যায়। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে এই রুমে কিছু কিছু এরকম উল্টাপাল্টা জিনিস ঘটে, যেমন হঠাৎ করে রাত্রেবেলা মনে হচ্ছে বাথরুম ইউজ করতেছে মানুষ, পানি টানি ছাড়তেছে খুব বেশি। তো বাথরুমে যখন কেউ যায় যে দেখে বাথরুমটা খটখটা শুকনো, কোনো পানি টানি কিছুই নেই। আচ্ছা, এই ব্যাপারটা বেশ মানে আজব টাইপের আর কি, বেশি আজব টাইপের। বাথরুম কিন্তু অনেকেই আপনি এটা দেখেন যে বাথরুমে কিন্তু অনেকেই শোনে এরকম, বাট যাওয়ার পর দেখে যে আসলে বাথরুমে কেউ নাই। সেটাই। যাই হোক, আমরা আজকে একটা শুরুতে একটা ঘটনা বলেছিলাম সবাইকে। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুরুতে একটা ঘটনা বলেছিলাম, বাবা এরকম করেছে নাকি কখনো যে আয়নার সামনে গিয়ে উদ্ভট কিছু দেখে ফেলা, নিজের আয়নার সামনে গিয়ে? আয়নার সামনে আমি উদ্ভট কিছু দেখি নাই, বাট আই হ্যাড এ ফিলিংস, একসময় আমার মনে হয়েছিল যে হয়তো আমার পিছনে কেউ দাঁড়ায় আছে। হ্যাঁ, এরকমই। তো আমি আজকে শুরুতে এই জন্য বলেছিলাম সবাইকে যে আপনারা যারা বেশি সাহসী তারা ভূতাচন শেষ করার পরে আজকে আয়নার সামনে গিয়ে বেশ কিছুক্ষণ নিজেকে দেখতে পারেন। ব্যাপারটা বেশ ভয়ের কিন্তু আসলে। অবশ্যই। আমি একজনকে সাজেস্ট করছিলাম কিছুদিন আগে, যে সে আমাকে বলছিল যে আমার বাসায় বেশ স্পুকি, ভাই ভূতের কথা বলেন না, আমি ভয় পাই। আমি বলতেছিলাম যে ডু ওয়ান থিং, বাথরুমে যান, যে আয়নার সামনে দাঁড়ান এবং লাইট জ্বালাবেন না, বাথরুমের লাইট অফ থাকবে, ঘরের আলো বাথরুমে পড়বে, আয়নায় তাকাবেন। আপনি যদি কাউকে পিছনে দেখেন, জাস্ট ক্লোজ ইউর আইস, দেওয়ালটাকে ফেস করেন পিছনে, কিছুক্ষণ তাকায় আবার তাকান, দেখেন নাই, যদি দেখেন নাই তাহলে দেখুন ভয় কেটে যাবে, আর ভয় পাবেন না। হ্যাঁ, সাধারণত সেক্ষেত্রে নিয়ম হচ্ছে একদম পিঠটা দেয়ালের সাথে লাগিয়ে দাঁড়ানো। হ্যাঁ, ওই সামনেও চলে আসতে পারে, আয়না আর দুজনের মাঝখানে, আয়না আর আপনার মাঝখানে আর একজন অবয়ব। সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে নিজের চেহারাটাকে খুব উদ্ভট লাগবে মাঝে মাঝে আয়নায় অনেক রাতে দেখতে গেলে। একটা মানে এটা আসলে পরবর্তীতে অনেকে আপনার ফটোশপ বা ভিডিও এডিটিং এ করছে কাজটা। এটা কিন্তু আমার আগে অনেক, আমি আমেরিকা থাকতে শুনছি যে অনেকেই এরকম আয়নার সামনে নিজেকে দেখছে, বাট ওয়াইল হি ওয়াজ মুভিং, ওই মুভিং প্রতিবিম্বটা আয়নায় আসেনি। আচ্ছা, সে হাত পা নাড়াইছে কিন্তু ওই আয়নায় যে প্রতিবিম্বটা ওইটা নড়ে না। না, আমার সাথে একবার আমি এটাকে শেয়ার করেছিলাম যে স্টুডিওতে এখানে একটা ঘটনা ঘটেছিল যে আমি মানে জাস্ট আমি যেভাবে মানে আমি যে অঙ্গভঙ্গি করছি আয়নার ভেতরে, মানে ছায়াটা পড়ছে গ্লাসে, সেই মানুষটার ঠিক অন্যরকম, মানে অন্যরকম। হ্যাঁ, মানে আমি যখন দেখছি যে আসলে আমি ফোনে কথা বলছি, তখন দেখলাম যে গ্লাসের ভেতরে আমার যে ছায়াটা পড়ছে সেই ছায়াটা জাস্ট দুই হাত একসাথে করে মুখটা ওখানে লাগিয়ে বসে আছে, বা এরকম টাইপের, মানে খুবই উদ্ভট। মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে। তো আমি এটাই বলছিলাম যে যারা খুব বেশি রকমের সাহসী তারা এটা করতে পারেন। আমি আসলে একটা জিনিস শেয়ার করতে চাই, আই ডোন্ট নো ইফ ইউ উড লাইক ইট অর নট, এটা নিয়ে আমি অনেক কথা শুনছি, অনেকে কিন্তু এখন জিজ্ঞেস করছে ভাই ভূত এফএম বিল্ডিং এ নাকি ভূত আছে। আমি কিছু শেয়ার করবো ছোট একটা জিনিস। হ্যাঁ, আচ্ছা, আমি গত এপিসোডের আগের এপিসোড আমি শুনছিলাম, এর জন্য ফোনও করছিলাম, প্রোগ্রামে ছিলেন হয়তো, একজন আসছিলেন, উনি বলছিলেন 4 তলায় কিছু একটা আছে এবং কারোর সাথে আসছিল বা রয়ে গেছে, যায়নি, এরকম একটা কথা। অনেক কিন্তু হাসবে বা মনে করতে পারবে যে এটা একটা কথার কথা। আমি একটা কথা বলি, মানে আপনাদের এইখানে আরেকজন গেস্ট আসছিল একসঙ্গে, সে আমাকে বলছিল যে সে নাকি আপনার ফিল করতে পারে কিছু থাকলে। এবং আমি নিজে খুব একটু অস্বস্তিতে পড়ছিলাম, কারণ কি জানেন, সেদিন যে সে যখন আসছে, ওই দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট গেস্ট। ও আমাকে বলছিল গেস্টটা যে বাবু ভাই আপনি কি 4 তলায় কিছু ফিল করছেন? আমি বলছি না, আমি কিছু ফিল করি নাই। বলে 4 তলায় কিন্তু কিছু একটা আসে। আমি বলি কি আসে? বলে কিছু একটা আসে, সামথিং ইজ দেয়ার, এবং আমি বুঝতে পারি, আপনাকে বলছি আমি এখানে 4 তলায় কিছু আসে। এর জন্য ওই গেস্টটা লাস্টে যে গেস্ট বললো যখন 4 তলায় কিছু আসে, দুজনের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, দুজন মানে টোটালি দুই মেরুর মানুষ, কেউ কাউকে চেনেও না, কিছু না। এবং ওই যে গেস্টটা আসছিল, ও কিন্তু নামার সময় ও আমার শার্ট ধরেছিল এরকম 4 তলা দিয়ে নামার সময়। ও বলছে ভাই আপনি আগে নেবেন না, আপনার সাথে নামবো আমি।
আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। যাই হোক, আমরা কিছু SMS পড়ে ফেলি, আমাদের হাতের সময় একেবারে কম। ড্যানিয়েল আমাদের SMS করেছেন যাত্রাবাড়ি থেকে, এবং তিনি বলেছেন যে তিনি তার ওয়াইফ এবং তিনি বলছেন যে অ্যান্ড মাই 2 kids নাফিসা আবরার, তারা সবাই একসঙ্গে ভূত FM শুনছেন, তারা লাইট অফ করে ফেলেছেন, এবং তিনি বলছেন আই এম সো স্কেয়ার্ড বাট মাই ওয়াইফ চাঁদনি ইজ নট। ওকে, সো উনি অনেক সাহসী, বুঝতে পারছি। ঐশী লিখেছেন খুলনা থেকে যে আমি আজ ফার্স্ট ভূত FM শুনছি, আই সো অসম, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। আয়রন আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি রাতিয়া, তিনি তমলুক থেকে SMS করেছেন, বলছেন হাউ আর ইউ বাবু ভাই, এবং বাবু ভাই অনেক ভালো আছেন। ওকে, অ্যান্ড তিনি বলছেন যে তার ঘটনাগুলো তার অনেক বেশি ভালো লেগেছে। ফাহিম আমাদের SMS করেছেন খুলনা থেকে যে আমরা সব কাজিনরা নানি বাড়িতে রুম অন্ধকার করে ভূত FM শুনছি, তাদের অনেক মজা হচ্ছে, নিশ্চয়ই ঈদ করতে গেছেন সবাই, এবং সবাই ভয়ে কাছামাছু একটা অবস্থা। দীপ রাজশাহী থেকে লিখেছেন আই ওয়ান্ট টু ডাই অ্যান্ড বিকাম এ ঘোস্ট। ওকে, এরকম কারো মানে ইচ্ছা থাকে বা মানে কারো এম ইন লাইফ এরকম হয়, আমি মানে ফার্স্ট টাইম আমি শুনলাম যে কে এরকম ভাবে মরে ঘোস্ট হতে চাচ্ছেন। নো, আমি মানে আমার মনে হয় যে এটা খুব ভালো কিছু একটা হবে। প্রান্ত লিখেছেন মিরপুর থেকে যে বাবু ভাই ভূত FM দে আর মেড ফর ইচ আদার। ওকে, আমার খুব ভালো লাগলো এসএমএসটা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। নিতু জয় স্যাম টাঙ্গাইল থেকে আমাদের SMS করেছেন, নাইম বাসাবো থেকে SMS করেছেন, ফাহিম ফয়সাল আমাদের SMS করেছেন, আরো অনেকে আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি। কিন্তু আজকে হাতে আসলে সত্যি একেবারেই আর সময় নেই, আমাদের শেষ করতে হবে, এবং আপনারাও অনেকেই হয়তো এখন বেশ টায়ার্ড হয়ে গেছেন অলরেডি। রোজা মানে রমজানের শেষের দিকে আমরা যারা আজকে সবচেয়ে বেশি মজা পেয়েছেন তারাই আমার যেটা মনে হয় যারা জার্নি করছেন এবং যারা ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন, এরকম যারা আছেন তারা সময়টা অনেক বেশি ভালো কেটেছে আশা করছি। অনেকেই ঢাকার বাইরে চলে গেছেন, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সো সবার জন্য দোয়া থাকলো যে ঈদটা অনেক অনেক ভালো হোক, এবং আপনি ঈদের ছুটি কাটাতে কিন্তু দেশের বাড়িতে গিয়েছেন, এবং সেই দেশের বাড়িতে গেলে আপনার এখন একদম ফ্রি টাইম, এবং অনেকের সাথে কথা বলার অনেক সুযোগ রয়েছে, আত্মীয় স্বজন অনেকের সাথে কথা বলার সুযোগ রয়েছে। অনেকের কাছেই অনেক ঘটনা জমা আছে, বিশেষ করে যারা ঢাকাতে থাকেন তাদেরকে বলছি, যারা এখন গ্রামের বাড়িতে আছেন তাদেরকে বলছি যে তাদের কাছ থেকে ঘটনাগুলো কালেক্ট করে নিয়ে ঢাকায় ফিরে আসুন, এবং সরাসরি নির্দ্বিধায় আমাদের সাথে সেটা শেয়ার করে ফেলুন, এবং আমরা সেই ঘটনা সিলেক্ট করে ডেফিনেটলি আপনাকে কল করবো স্টুডিওতে, বা আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। সো একেবারেই চিন্তা না করে আজকে থেকে আপনারা ঘটনা সংগ্রহ করতে শুরু করুন আমাদের জন্য, কারণ 2 বছর আমরা পার করছি, আরো অনেকদিন পার করতে চাই, এবং 2 বছর এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে শুধুমাত্র আপনাদের কারণে। আপনারা যেহেতু রেগুলার আমাদের বিভিন্ন ধরনের ঘটনা পাঠিয়েছেন বলে ভূত FM এতদিন পর্যন্ত চলেছে, এবং ভবিষ্যতে এইভাবেই চলবে আশা করব। সো মানে এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করে। সবাই অনেক অনেক সুন্দর একটা ঈদ কাটান, এবং আত্মীয় আপনজন প্রিয়জন নিয়ে অনেক ভালো একটা ঈদ কাটুক। ঈদের পরে সুস্থভাবে সবাই ফিরে আসুন তাদের কর্মস্থলে, সেটাই আশা করব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন, এবং আমরা তো চলে যাচ্ছি, বাট আপনাদের জন্য আছে রেডি ফুর্তির দারুণ সব প্লেলিস্ট এবং ঈদের অনেক অনেক দারুণ দারুণ সব অনুষ্ঠান। সো স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আজকের মতো এখানেই শেষ করছি, এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। টাটা। This track was downloaded from FusionBD.com.